আমার মনে হয় আগামী 20 বছরে খুবই খারাপ সময় আসতে যাচ্ছে। এখন তো সম্ভবত 21 লাখ বেকার বের হয় বছরে, তখন আমরা দেখব যে 50 লাখের মতো মানুষ থাকবে বছরে। হোয়াট ইউ থিঙ্ক ভাইয়া, আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা নিয়ে আপনার কী মতামত? ডু ইউ থিঙ্ক যে আমার এই মুহূর্তে পড়ালেখা সব কিছু ছেড়ে দেওয়া উচিত, আমি যে ক্যারিয়ার আছি, লাইফে আছি, ওইটা মানে অ্যাচিভ করার জন্য আরও বেশি সময় দিতে পারতাম? বাংলাদেশের এডুকেশন সিস্টেম শিক্ষার জন্য ভালো না। সো আমি যদি ভাবি যে আমি এখানে ভর্তি হব, ধরো আমি অমুক ডিগ্রিতে ভর্তি হয়েছি, এই কারণে আমি অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হব, অমুক বিবিএতে ভর্তি হয়েছি, অনেক ভালো বিজনেস শিখবো, ওগুলো হবে না। শিক্ষা, এডুকেশনাল পড়াশোনা শিক্ষার জন্য ভালো না, বাট সাইড বেনিফিট অনেক। চ্যাটজিপিটির কাছে গেছিলাম গতকাল রাত্রে, চ্যাটজিপিটির কাছে যাই জিজ্ঞেস করতেছি যে চ্যাটজিপিটি, তুমি যদি একটা চান্স পাইতা যে ফারহান ভাইয়ের সাথে একটা পডকাস্ট করবা, তাহলে এমন কোন কোয়েশ্চেনটা তুমি করতা? আমাকে বলো। তো সে বললো যে আজকে যে সমস্যাটা আমি দেখি বাংলাদেশে সবচেয়ে বড়, সেটা হলো সবাই ইমিডিয়েটলি ব্র্যান্ডিংয়ের উপরে ফোকাস না করে ফেসবুক অ্যাড টাইপ জিনিসপত্র দিয়ে কাস্টমার অ্যাকুইজিশনের দিকে চলে যায়। এমন কি সিক্রেট যেটার কারণে আজকে আপনি খালিদ ফারহান হয়েছে? লাইফে মোটিভেশন নাকি হচ্ছে গিয়ে ডিসিপ্লিন, কোনটা আপনার ড্রাইভার ছিল যেটার কারণে আজকে আপনি অনেক বেশি সাকসেসফুল হয়েছেন মনে হচ্ছে? তোমার কি মনে হয় ভাইয়া, কত টাকা হলে ইজ এনাফ ফর ইউ? এই গেমের আসলে কোনো শেষ নাই। আজকে যদি আপনার সব কিছু শেষ হয়ে যায়, ঠিক আছে, নো মানি, নো ফেম, নো টিম, তাহলে কিভাবে 90 দিনে আপনি এই সাকসেসটাকে রিবিল্ড করতেন? স্টেপ বাই স্টেপ প্ল্যানটা কি থাকতো? প্রথমেই আমি এমন কিছু একটা শিখতাম ইউটিউব ব্যবহার করে, যেহেতু আমার কাছে টাকা পয়সা নাই এবং ইউটিউব ব্যবহার করে মোটামুটি সব কিছু শেখা সম্ভব বলে আমি মনে করি। এমন কিছু আমি শিখতাম যেটা ভাইয়া অনেকেই শুরু করতে চায়, ফ্রিল্যান্সিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, বাট তারা কনফিউজ থাকে ক্লায়েন্ট কীভাবে পাবে তারা। হয় এটা তো তাদের মেইন একটা জিনিস থাকে, আমি কী করবো, আমি এইটা করবো না সেটা করবো। সো হাউ ক্যান সামওয়ান গেট দেয়ার ফার্স্ট ক্লায়েন্ট ফ্রম মার্কেট প্লেস অর মার্কেট প্লেসের বাইরে থেকে? বলো কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে ওয়েলকাম এই পডকাস্টে। কেমন লাগতেছে ভাই? ভালোই, আমার ভালো লাগে অন্যান্য পডকাস্টে যাইতে, মজা লাগে, মানুষজন দেখা হয়, সেটের দেখা হয়, কুল লাগে। পডকাস্ট জিনিসটা আমার মনে একটু বেশি হচ্ছে বাংলাদেশে, বাট তারপরও মজাই লাগতেছে বিভিন্ন পডকাস্টে যাইতে দেখতে। প্রথম হচ্ছে গিয়ে বলছিলেন যে পডকাস্ট অনেক ভালো করবে। হ্যাঁ, আমি আমার বই লিখছিলাম 2017 বা 18 সালে আমার বইয়ের মধ্যে আমি পডকাস্টের কথা লিখছিলাম। তখন ইন্টারন্যাশনালি ভালো করতেছিল, বাট বাংলাদেশে অনেক সময় লাগছে পডকাস্ট উঠতে। এখন আস্তে আস্তে যে উঠতেছে, এখন আস্তে আস্তে মানুষ লং ফর্ম কন্টেন্ট দেখতেছে, ভালো। আচ্ছা, তো আপনিও তো ওই সময় পডকাস্ট শুরু করছিলেন, ট্রাইনোমিয়াল পডকাস্ট। তো ট্রাইনোমিয়াল পডকাস্ট খুব ভালো চলতেছিল, আমার কাছে খুব ভালো লাগছে। ওয়ান অফ দি রিজন যেটার কারণে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ট্রাইনোমিয়াল পডকাস্ট, সেটা হচ্ছে গিয়ে আমার এটা খুবই র কনভারসেশন মনে হইতো, যে আমি আসছি, আমার একটা বন্ধুর সাথে আমি বাইরে দাঁড়ায় আসি, ওর সাথে যেন আমি কথা বলতেছি, এরকম পুরো পডকাস্ট। নট লাইক যে খুব পশভাবে কথা বলতেছে, খুব প্রফেশনাল যে আমরা যেভাবে কথা বলতেছি, বাট টুসেন পডকাস্টে দুইজন মুরব্বী ভাইরা যেভাবে কথা বলে ওইরকম না, খুব ভালো লাগতো। বাট পরে বন্ধ করে দিয়েছিলেন এটা কি এই কারণে যে টুসেন পডকাস্টের ভয়ে, যে টুসেন পডকাস্ট অনেক বড় হচ্ছে তারা অফলাইনে? হ্যাঁ, অবশ্যই টুসেন পডকাস্টের ভয় বন্ধ করে দিয়েছি। না, আসলে মিলাইতে পারিনি। আর পরে সাদমানও একটু আলাদা হয়ে গেল, পড়াশোনা, ফ্যামিলি ইত্যাদি নিয়ে। এনায় তো আলাদা হয়ে গেল, দূরে চলে গেল, আমি তো অলরেডি দূরে থাকতামই। তারপর আননেসেসারি কন্ট্রোভার্সি বিভিন্ন হইতো, সব মিলায় আর কি মনে হয়েছে যে এখনও আই থিঙ্ক একই সিনারিও খুব একটা বদলাইছে এরকম না। তখনও আনফিল্টার্ড কথাবার্তা বলা একটু রিস্কি ছিল, এখনও আনফিল্টার্ড কথা বলা একটু রিস্কি। সো ওই রিস্ক আর কি তখন আর নিতে ইচ্ছা করে নেই দেখে। বাট আই থিঙ্ক আবার কোনো এক সময় আবার শুরু হবে। আমরা মাঝে মধ্যে কথা বলি যে কবে আবার শুরু করা যায়, কখনো হয়তো আবার শুরু হবে। কখনো কি মনে হয়েছে ভাইয়া যে পডকাস্টের চাইতে যেই নর্মাল ভিডিওগুলো আমরা বানাই 10 মিনিটের হোক 15 মিনিটের, ওইটার চাইতে পডকাস্ট অনেক বেশি ভালো? ভালো ইন দ্য সেন্স কীরকম ধরেন, মনে করেন যে পডকাস্ট করতেছে ঘন্টার পর ঘন্টা, যে আমার এক কথাগুলো শুনতেছে, সে যত বেশি আমার প্রতি ট্রাস্টেড হবে, 1 ঘন্টা দেখার পর সে 10 মিনিটের ভিডিওটা দেখলে অত বেশি ট্রাস্টেড হবে না বলে এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন। হ্যাঁ, একজন আপনাকে যত দেখতেছে এবং যত মনোযোগ দিয়ে দেখতেছে, তার প্রতি আপনার ইনফ্লুয়েন্স তত বাড়ে। সো একজন 100 শর্টস দেখলে এবং তার উপর সে যদি খুঁজে বের করে দেখে তাহলে আরও ভালো। সো একজন মানুষের, আমি তোমার এভাবে বুঝাই, মনে করো তুমি বাসা থেকে বাইর হইছো, রাস্তায় একটা বিলবোর্ডের গায়ে লেখা এই চানাচুর কিনেন। এখন এই বিলবোর্ড আমি দেখতে চাই নেই, রাস্তায় বের হয়েছি, আমার দেখতে হবে, কারণ একটা মার্কেটিংয়ের কোম্পানি, ওখানে আমার বিলবোর্ড বসাইছে, আমার হাতে আর অপশন নাই না দেখা ছাড়া। ভার্সেস ওই চানাচুরের কোম্পানি কিছু একটা বানাইছে,
আমি তারপর ওটা খুঁজে বের করতে গেছি প্রথমে ইউটিউবে বা অন্য কোথাও, তারপর আমি খুঁজে পাইছি, তারপর আমি ক্লিক করছি, তারপর আমি দেখা শুরু করছি এবং তারপর আমি অনেকক্ষণ ধরে দেখছি। দুইটার ইম্প্যাক্ট দুই রকম, দুইটাই ভিউ, ওটাও ভিউ এটাও ভিউ, ওখানেও একটা ভিউ কাউন্ট হয়েছে, এখানেও আমার একটা ভিউ কাউন্ট হয়েছে, কিন্তু এই সেকেন্ডটায় যেখানে সে খুঁজে বের করে দেখছে এবং তারপর অনেকক্ষণ ধরে দেখছে, এই সেকেন্ড জনের সাথে যে লয়্যালটি এবং যেই লেভেল অফ ট্রাস্ট অথবা যেই ধরনের ইনফ্লুয়েন্স তার মনের মধ্যে ক্রিয়েট করা সম্ভব, ফার্স্ট সেটটা দিয়ে ওটা সম্ভব না। সো এই কারণে আর কি লং ফর্ম কন্টেন্ট ভালো। বাট লং ফর্ম কন্টেন্টের মেইন প্রবলেম হলো পাওয়া টাফ, মানে ভিউয়ার্স পাওয়া টাফ। কারণ ডিসকভারি ফেজে ধরো একটা রিল খুব সহজে 1 মিলিয়ন ভিউ চলে যেতে পারে, একটা পডকাস্টের বা একটা 10 মিনিটের ভিডিওর 1 মিলিয়ন ভিউতে যেতে অনেক কষ্ট হয়, কারণ ওইটা রিল তো র্যান্ডমলি চলে আসে চোখের সামনে, এই লং ফর্ম ভিডিও খুব কমই র্যান্ডমলি চোখের সামনে চলে আসে। হ্যাঁ, তোমার কেন মনে হয় যে পডকাস্টের নাম দরকার নাই? এটা কেন মনে হয়? কারণ নীল বলো, তারপরে হচ্ছে কি আরও অনেকে আছে যারা হচ্ছে ব্লু প্রিন্ট, এটা সেটা, কেন মনে হয়? বেশিরভাগ সময় আমার যেটা মনে হয় সেটা হলো পডকাস্টে যদি কেউ সিরিয়াসলি করে তাহলে তার নামেই সবাই পডকাস্ট চিনে। যেমন ধরো তুমি আমাকে বলো জো রোগানের পডকাস্টের নাম কি? নাম আছে, কিন্তু নাম হইলো জিআরই এক্সপিরিয়েন্স, জিআরই এক্সপিরিয়েন্স বা জিআরই শো এরকম কি জানি একটা, মানুষ এটারে বলে হইলো জো রোগানের পডকাস্ট। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, যে হোস্ট সে যদি আরজে কিবরিয়ার শোয়ের নাম কি? আরজে কিবরিয়ার শো, এটার নাম যাই দেখ মানুষ ঘুরায় ফিরায় মানুষ দিন শেষে ওইটারে ওই লোকের নামের জিনিসই বললেই চিনবে। সো আলাদা করে একটা নাম দেওয়া নিজের ভালো লাগা ছাড়া আমার মনে হয় না আর কোনো লাভ আছে। এমন কি ভাইয়া মনে হয়েছে যে আচ্ছা খালিদ ফারহান তো সে যে কোনো একটা পডকাস্টে গেল, যে কোনো একটা নতুন চ্যানেলে, এমন কেন হয় যে ওই চ্যানেলটাতে কোনো ভিউ নাই, কোনো কিছু নেই, তুমি আসার পরে ওইটাতে ভিউয়ার হয়েছে, ওইটাতে হচ্ছে গিয়ে মনিটাইজেশনও চালু হয়ে গেছে, এবং এরপরে যতগুলো ভিডিও ছাড়তেছে সবগুলোতে তেমন আর কোনো ভিউ হচ্ছে না? এটা কেন হয়? এবং এমনও হয় যে প্রলয় ভাইয়ের পডকাস্টে যখন তুমি গেছিলা তখন যেটা হয়েছে যে এই আপনি এত বেশি কথা বলেন কেন, খালিদ ফারহান ভাইকে কথা বলতে দেন। সো মানুষ আপনার জন্য ওইখানে দেখতে আসছে, এটা কেন হয়? এরপরে কেন তারা মানে আগাইলেও এরপরে বলতে যে ধুরো তুমি তো খালিদ ফারহানকে নিয়ে আসছো, ওইটা দেখছি এখন আর দেখবো না? এটা আসলে এটা অ্যাভয়েড করা টাফ, কারণ মেইনলি শুরুর দিকে তো মানুষ, একদম শুরুর দিকে মানুষ দেখে হলো, একটা সময় হয়তো আসবে আজকের এই ভিডিও যারা দেখবে বেশিরভাগ মানুষ এই ভিডিও দেখবে আমার জন্য, তোমার জন্য কম দেখবে 100%। একটা সময় হয়তো আসবে যখন তোমার জন্য অনেক দেখবে। ওই সময় আসা পর্যন্ত এই ভিডিও যারা দেখতেছে তারা তো মেইনলি আমার জন্যই দেখতেছে। তারা যেহেতু আমার জন্য দেখতেছে, তখন যদি তারা দেখে তুমি অনেক জ্ঞান দিচ্ছ, অনেক কথাবার্তা বলতেছো, সেম জিনিস হবে আমার চ্যানেলে যদি আরও বড় কেউ আসে, তারপর যদি আমি অনেক কথা বলি এবং সে অনেক কথা না বলে, কারণ তখন তার জন্য আসছে দেখতে, এর ন্যাচারাল ব্যাপার, এখানে তেমন কোনো। প্লাস প্রলয় ভাইয়ের ক্ষেত্রে অডিয়েন্সটা পুশও করছিলাম আমি শুরুর দিকে, আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম আমি ওনার চ্যানেলটা। সো এমনও না যে মানুষ র্যান্ডমলি খুঁজে পাইছে তারপর দুইজনকেই খুঁজে পাইছি দেখি কি, এমন না, ওনারা আমারই অডিয়েন্স, ওনাদেরকে আমি বলছিলাম যে আমি এখানে গেছি দেখেন, যে তারপর ওনারা গেছে দেখতে, তারপর যা হয়তো ওনাদের অনেকের মনে হয়েছে যে উনি অন্যজন কেন তো কথা বলবেন, ভাবছে তো যে শুধু আমি কথা বলবো। মানুষের অনেক কিছু মনে হইতেই পারে, এটা খুব একটা ম্যাটার করে না আসলে। জীবন কেমন চলতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে জীবন। ডাবলিনে যাই, ডাবলিনে রান্না করে কে? আমি করি, আর কে করবে? কষ্ট লাগে না? না, আমি চেষ্টা করতেছি কম খাওয়া দাওয়ার দিকে যাইতে জীবনে, যাতে একটু কষ্ট কম হয়, এবং আস্তে আস্তে ওইদিকে আগাচ্ছি যাতে খাওয়া দাওয়াটা কম লাগে। না, কষ্ট হয় না। বিদেশের এইগুলো তো আবার বললে মানুষের রাগ হবে, বিদেশের জীবন আসলে অনেক সহজ, ঝামেলা কম, কারণ সব কিছুর জন্য অনেক সময় পাওয়া যায় এবং অনেক ধীরে সুস্থ অনেক কিছু করা যায়। এই টাইপ অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল আমরা না যাই, বাট হ্যাঁ সব কিছুর যেহেতু হেকটিক না, ঝামেলা কম, এই কারণে সব কিছুর জন্য অনেক সময় পাওয়া যায়। ওই জন্য ঢাকায় আমি দেখা যায় একটা দিনে 3-4টার বেশি কাজ কখনো করতে পারি না, 3-4টাও অনেক বেশি, বাট ডাবলিনে অনেক ইভেন্টে দেখা যায় অনেক কিছু করে ফেলা সম্ভব। সো হ্যাঁ, সমস্যা হয় না কখনো। একটা মজার জিনিস দেখছি, তোমার যখন পেজটা ঘাটাচ্ছিলাম, তারপর আরও অনেক সোশ্যাল মিডিয়াসগুলো ঘাটাচ্ছিলাম, পেজের যে ইউজার নেমটা থাকে না, এটাতে বেশিরভাগ কী থাকে, যেমন আমার নাম শামীম হোসেন, শামীম হোসেন থাকবে, নাফিস ভাইয়ের নাম হচ্ছে নাফিস সেলিম থাকবে, কিন্তু দেখলাম চ্যান্ডেল ফর লাইফ, ওই যে ফ্রেন্ড সিরিজের। এটা কারণ কি? মানে এটা কি কোনো ইন্সপিরেশন নাকি হচ্ছে কি জাস্ট মজার জন্য দেওয়া? না, মেইনলি মজার জন্যই দেওয়া। আমি আমার ইউজার নেম আমি আই থিঙ্ক অনেক পরে চেঞ্জ করছি। না তো আমি ছোটোবেলা অনেক ফ্রেন্ডস দেখতাম, তো
টাইমিংটা মিলে গেছে। যখন আমি ফ্রেন্ডস দেখতাম অনেক, তখনই আমার ইউজার নেম চেঞ্জ করার অপশন আসছে, এবং তখন আমি চ্যান্ডলার বিং দিয়ে অনেক ইনফ্লুয়েন্সড ছিলাম, ভালো লাগতো দেখতে অনেক। সো এই কারণে তখন ভেবে দেয় এমনি কোনো জটিল কোনো পরিকল্পনা। আই ডোন্ট থিঙ্ক ইউজার নেমে খুব বেশি কিছু যায় আসে। আমার মনে হয় না ইউজার নেম সার্চ অ্যালগরিদমের সার্চ মেট্রিক মানে নাম যদি ঠিক থাকে ইউজার নেম কী আছে তার কিছু যায় আসে না। সে কেউ তোমাকে খুঁজে পাবে নাকি পাবে না ওইটার। ভাইয়া তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এমন কি কখনো ভাইয়া মনে হয়েছে যে আমি আজকে খালিদ ফারহান, তো কেন আমি আজকে খালিদ ফারহান হইলাম? এমন কি সিক্রেট যেটার কারণে আজকে আপনি খালিদ ফারহান হয়েছেন? এরকম কোনো সিক্রেট আসলে নাই যেই কারণে আমি হয়েছি। একমাত্র জিনিস প্রবাবলি মানে ক্লিশে উত্তর যেগুলো তোমার সবাই মোটামুটি জানে, সে অনেক বেশি কাজ করা, সো হার্ডওয়ার্কের মোটামুটি সবাই জানে, বলার মতো কিছু না। আর সম্ভবত একটু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, বোঝা যে কোন সময় কোন জিনিস করলে চান্স বেশি ভালো হওয়ার। ভালো হবে নাকি খারাপ হবে কোনো কিছু করলে এটা আসলে কেউ জানে না, বা কোনো কিছু শিখলে, বাট ওই জিনিসটার একটু প্রেডিক্ট করতে পারা বা একটু অ্যালাইনমেন্টে আসা যে হ্যাঁ এই সময় যদি আমি এই জিনিস শিখি তাহলে ভালো হওয়ার চান্স অনেক বেশি, ওই জিনিসটা। এবং তারপরে অনেক বেশি ওয়েকিং আওয়ার্স ওই জিনিসের প্রতি দেওয়া। এই দুইটা ছাড়া আমার মনে হয় না তেমন কিছু করার দরকার আছে, অনেক কিছু করার জন্য লাইফে মোটিভেশন নাকি হচ্ছে গিয়ে ডিসিপ্লিন, কোনটা আপনার ড্রাইভার ছিল যার কারণে আজকে আপনি অনেক বেশি সাকসেসফুল হয়েছেন মনে হচ্ছে? দুইটাই হবে টু সাম এক্সটেন্ট, দুইটাই আমি বলবো কাজ করবে। আমি অনেক সময় অনেকের ভিডিও দেখে অনেক বেশি মোটিভেটেড হই, এবং আমি যখন কোথা থেকে কোথাও যাই, লম্বা ফ্লাইট বা এরকম জিনিসপত্র, তখন বেশিরভাগ সময় আমি টানা পডকাস্ট শুনি বিভিন্ন, এবং বা বিভিন্ন টেকনিক্যাল ভিডিওস। কয়েকটা নাম বলো ভাইয়া। আসার সময় আমি শুনতেছিলাম নিশ পারসুটস, তারপরে মাই ফার্স্ট মিলিয়ন আমি রেগুলারলি শুনি। তারপরে একটা লোক আছে কর্নার অফিস, KOERNER, কর্নার অফিস, ওনার পডকাস্ট আমি রেগুলার শুনি। এরকম আরও হাবি যাবে অনেকগুলো পডকাস্ট শোনা হয় না, আজেবাজে জিনিস শুনি না। এটা রেকর্ড হচ্ছে ভাইয়া। আজেবাজে জিনিস শুনে আমি সময় নষ্ট করি না। তো এইসব তখন আমি মোটিভেশন পাই মেনলি এইসব জিনিসপত্র যখন আমি দেখি, এবং তারপরে সেই মোটিভেশন কোনো না কোনোভাবে চ্যানেল হয়ে কাজে যায়। অনেক সময় আমি লিস্ট করে রাখি যে হ্যাঁ এই জিনিস শুনছি, এই জিনিস থেকে এই শিখছি, তাহলে এটা করবো আমি যখনই ল্যান্ড করবো। তোর 20টা জিনিস লিখলে হয়তো একটা জিনিস করি, তারপর 20টা জিনিস করি না, বাট অ্যাটলিস্ট একটা জিনিস করি। ডিসিপ্লিন তো সবারই লাগে, ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু করা সম্ভব না, এমন কেউ নাই যার। কারণ প্রত্যেক দিন উঠে যদি তোমার চিন্তা করতে হয় যে আজকে আমি কি করব, সেই মানুষ বেশি দূর যাইতে পারে না। বেশিরভাগ সময় তোমার আগের থেকে ঠিক করা থাকতে হয় যে এই 10টা জিনিস করা লাগবে, 3 মাস পরে আমার এই 5টা গোল আমার 3 মাস পরে অ্যাচিভ করা লাগবে। ব্যাক ট্র্যাক করে আমি বুঝতেছি যে হ্যাঁ এই 3 মাসের এই গোলগুলো যদি আমি অ্যাচিভ করতে চাই তাহলে প্রত্যেক দিন আমার এই জিনিস করা লাগবে, ওটা ফিক্সড থাকে। অ্যান্ড দেন তারপরে তুমি প্রত্যেক দিন উঠে ওই জিনিস করা শুরু করো। প্রত্যেক দিনই উঠে যদি ভাবতে হয় যে হ্যাঁ আজকে ভাবতেছি কী করবো, তাহলে ডিসিপ্লিনের অভাবটা ডেফিনেটলি আসে, এবং তখন আগাইতে কষ্ট হয়। যখন ভাইয়া রিল্যাক্স নেওয়ার ইচ্ছা থাকে যে রিল্যাক্সে যাব আমি এখন, তখন কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি রিল্যাক্স দেয়? সেটা কি বুক, নাকি হচ্ছে গিয়ে কোনো মুভি, নাকি হচ্ছে গিয়ে কোনো বুকস বা হোয়াট এভার, এটা কি গেমস না কি? রিল্যাক্সেশনের জন্য আমি সাধারণত ডিভাইসের বাইরেই থাকি। সো ডিভাইস রিলেটেড কোনো কিছু খুব একটা করা হয় না আমার। সো হাবি যাবি ওই যে হাঁটাহাঁটি, হাইকিং, গার্ডেনিং, তারপরে এর মানে বাইরে, স্ক্রিনের বাইরের জিনিসপত্র, ওগুলো হয়তো বেশি করা। এবার আমি সবসময় রিল্যাক্সডই, আমার রিল্যাক্সেশনের জন্য আলাদা কোনো কিছু করা লাগে না। হ্যাঁ, এছাড়া আমি অনেক ইউটিউব কনজিউম করি। এত ইউটিউব কনজিউম করা প্রবাবলি ঠিক না, বাট আমি মনে হয় কিছু না করলে মানে এন্টারটেনমেন্টের জন্য মেনলি ইউটিউবই দেখি, এছাড়া আমি কিছু করি না। আচ্ছা, আমি মানে এটা কোয়েশ্চেনটা করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমি অনেক কথাবার্তা বলি ভাই তোমার সাথে, মনে হয় প্রায় 2 দিন পর পরই কথাবার্তা বলা হয়, হোয়াটসঅ্যাপে হোক বা গুতাই হোক, যেমনি হোক না কেন। এই যে হোয়াটসঅ্যাপের ওই যে রিডিসক্রিপশনটা মানে অফ, হ্যাঁ, মানে কেউ যদি মেসেজ দেয় বোঝা যায় না যে তুমি এটা সিন করতেছো কি করতেছো না। এটা কেন করা হয়? আর এটার জন্য কি ভাবির কাছ থেকে কোনো গালি খান না যে মেসেজ দিলে? আমি শুধু হোয়াটসঅ্যাপের রিড রিসিপ্ট অফ তা না, আমাকে যদি কেউ ফোন দেয় আমার সবসময় বেশি 99% আমার ফোকাস মোড অন করা থাকে ফোনে। সো ফোন আসলে অটো কেটে যায় সবসময়। তারপর পরে আমি কখনো সময় পেলে দেখি যে কারা ফোন দিয়েছিল, তারপর যদি মনে হয় যে এদের কাউরে ফোন দেওয়া দরকার তখন আমি দিই। সেম লজিক হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও বা অন্যান্য সব জায়গার ক্ষেত্রেও আমি একটা জিনিস করতেছি,
তার মধ্যে একজন এসে আরেকটা কিছু বলবে এবং আমি তারপর আমি যেটা করতেছি ওইটা নিয়ে না ভেবে সে আমার যেটা বলছে ওইটা নিয়ে ভাবা শুরু করব, ওই জিনিসটা আমি চাই না হোক। সো এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে কোনো ধরনের ইনবাউন্ড, সো ফোন করলে কেউ বা মেসেজ পাঠাইলে কেউ বা এই তো এই টাইপ জিনিসপত্র কোনোভাবে যেন আমার পর্যন্ত না আসে, এটা আমি চেষ্টা করি। আর আমি তো অনেক ফোন পাই, অনেক মেসেজ পাই, সো এই জিনিস না করলে আসলে সারাদিন আমার মানুষের সাথে কথা বলেই কাটাই দিতে হবে। আমি নিজেও এই জিনিসটা এখন ফলো করি। এটা ভাইয়া তোমার কাছ থেকে আমি শিখছি। সেটা হচ্ছে গিয়ে যখন অনেক মানুষ নক দেয় তখন এই জিনিসটা করলে কি হয় যে আমি একটু সময় নিয়ে তাকে রিপ্লাইটা দিতে পারি। এটা ফার্স্ট অ্যাডভান্টেজটা আমার মনে হয়, যে ও কি মেসেজ লিখছে, সিন করছে এটা তো বুঝতেছে না, বাট সিন করার পর আমি চিন্তা ভাবনা করে একদিন পর হইলো একটা বেটার রেসপন্স তাকে আমি দিতে পারবো। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব ভালো কাজ করে বলে এটা আমার মনে হয়। তো ভাইয়া তোমার সাথে আমার পডকাস্ট হয়েছিল 1 বছর আগে, যেখানে তুমি ছিলে হচ্ছে গিয়ে হোস্ট, আমি ছিলাম গেস্ট, আর আজকে আমি হোস্ট, তুমি গেস্ট। তো কেন ওই পডকাস্টটা পাবলিশ করো না ভাইয়া? সবার পডকাস্ট, আমি ফার্স্ট গেস্ট ছিলাম, কেন পডকাস্টটা পাবলিশ করা হয় না? করবো, পডকাস্টটা পাবলিশ করবো। আমি একটু স্লো এবং আমি আমার ইউটিউব চ্যানেলে গেলে সবাই বুঝবে যে আমি খুব কমই পাবলিশ করি। আমার খালি সবাই গোতায় যে কি রে খালিদ ফারহান তোর পডকাস্টটা পাবলিশ করা। কোনো এক সময় করবো, পডকাস্ট রেডি আছে, কোনো এক সময় সময় সুযোগ বুঝে। ভালো তো, এখন তুমি পডকাস্ট করতেছো, তুমি একটু জনপ্রিয় হওয়ার পরে তখন করলে তখন মানুষজন ততক্ষণে আমার ওই চেহারাও চেঞ্জ হয়ে যাবে। 1 বছর আগের চেহারা এখনকার চেহারা মিললে তখন আরো চলবে। এটা আমি এই পডকাস্টটা করার পিছনে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া তুমি পডকাস্ট আমারটা পাবলিশ করো না, আমি তোমারটা পাবলিশ করে দেবো। এই পডকাস্টটা যতক্ষণ আপনারা যতক্ষণ দেখতেছেন ততক্ষণ আমারটাও পাবলিশ হয়নি। হ্যাঁ না ঠিক আছে, বাট হইছে পডকাস্ট, এটা সত্যি। মানুষ ভাবে যে খালিদ ফারহানের সাথে কি দেখা করছিল এই জন্য ছবি তুলছিস, ভাই হইছে। হ্যাঁ না হইছে, এটা আমি সাক্ষী, হইছে এবং পাবলিশও হবে কোনো এক সময়। ভাইয়া বাংলাদেশে যদি কোনো কিছুতে ইনভেস্ট করার ইচ্ছা থাকে, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেড? কনসালটেন্সি ফার্মে ইনভেস্টমেন্ট, সার্ভিস বিজনেসে ইনভেস্টমেন্ট করাটা একটু রিস্কি, কারণ সার্ভিস বিজনেসের পিপল ডিপেন্ডেন্ট বিজনেস তো। সো অনেক সময় দেখা যায় যে যিনি ক্লায়েন্ট আনতেছেন বা যিনি সার্ভিস দিচ্ছেন, এই কি প্লেয়ারগুলোর 2-1 চলে গেলে কোম্পানি অনেক বেশি নেগেটিভলি ক্ষতিগ্রস্ত হয় কোম্পানি। সো ধরো আমি জানি না নাফিস কতটুকু রিলেটেড, বাট সাজ্জাদ ধরো চলে গেল কালকে, মনে করো আমি ইনভেস্ট করলাম এতটা এক্স টাকা, তারপরে সাজ্জাদ চলে গেল, বা সাজ্জাদের কোনো একটা ঝামেলা হইলো, বা একটা কন্ট্রোভার্সি হইলো, বা ও দুবাই চলে গেল, কিছু একটা হইলো যে কারণে ও এখন আর ওইসে, তখন এইটা রিপ্লেস করার মতো ক্ষতি না। কারণ অনেক মানুষ আমি শিওর এই কারণেই তার ক্লায়েন্ট হয়, কারণ সে ওরে দেখছে বা সে ওরে চিনে বা 20 বছরের রিলেশন আছে, ওরকম অনেক অ্যাঙ্গেল থাকে। সো আবার ধরো খুব ভালো একটা ভিডিও এডিটিং এজেন্সিতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, মেইন যে ভিডিও এডিটর সে চলে গেল বা সে আরও ভালো একটা অপরচুনিটি পাইলো। সো এই কারণে সার্ভিস বিজনেস একটু রিস্কি ইনভেস্ট করার জন্য, যেগুলা মানুষের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। একদমই যে করে না তা না, অনেক মানুষ সার্ভিস বিজনেসে ইনভেস্ট করে। আমি সাধারণত প্রোডাক্ট বিজনেসে ইনভেস্টমেন্ট বেশি করি। সো যারা আমি এই মুহূর্তে আমার 13-14টা ইনভেস্টমেন্ট আছে, সবই প্রোডাক্ট বিজনেস, 2-1টা বাদে। কয়েকটা নাম বলেন। সো আমি রিসেন্টলি হোয়াইট ক্লাউড বিডিতে ইনভেস্ট করলাম, এটা হলো একটা মেন্স গ্রুমিং ব্র্যান্ড। তার আগে ফাউন্ডার্স জেনে আমরা রিভোরে ইনভেস্ট করলাম, তারপর ফ্লেক্স ফিউমে ইনভেস্ট করলাম, তারপরে অনলি পাস্তায় ইনভেস্ট করলাম আমরা, যেটা হলো একটা খাবারের দোকান গুলশানে। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সিতে ইনভেস্ট করলাম, জলসা বাংলায় ইনভেস্ট করলাম, বিশাল অনেক লিস্ট। শার্ক ট্যাঙ্ক নিয়ে কি কোনো প্ল্যান আছে নাকি, যে আমরাও একদিন শার্ক ট্যাঙ্ক হবে, এরকম কোনো প্ল্যান আছে নাকি বাংলাদেশ? বাংলাদেশে তো শার্ক ট্যাঙ্ক হচ্ছে না, এই যে আইমান ভাই, তারপর তুমি, তারপরে ওই যে আমিন আনান ভাই, এরা সবাই মিলে যে একটা পডকাস্ট টাইপের হচ্ছে, এই যে এটা কি কোনো ওরকম বড় প্ল্যান আছে যে অনেক বড় একটা শার্ক ট্যাঙ্ক হবে এক সময়? না, সেরকম প্ল্যান আসলে নাই। এখন যেভাবে চলতেছে এভাবেই সম্ভবত চলবে। কেন মনে হলো এটা করা জরুরি? আমি ইনভেস্ট করব, সো অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ হলো, আমি জানি না তোমার বলছিলাম নাকি, কাকে জানি বলছিলাম এক সময়, যে আমি চাই বিজনেসের, সো আগে আমার মডেল যেটা ছিল যে আমি বিজনেস নিয়ে ভিডিও বানাবো, মাঝে মাঝে আরও ব্রড টপিকে ভিডিও বানাবো, এতে করে অনেক মানুষ আমার টপ অফ দ্য ফানেলে আসবে এবং তারপরে তারা আমার বিজনেসের ভিডিও দেখবে। সো এই কারণে আমি 4টা বিজনেস নিয়ে ভিডিও বানাইতাম, তারপরে একটা হঠাৎ করে ভিডিও বানাইতাম মোনালিসার ছবি নিয়ে, তারপরে আবার 4টা বিজনেস নিয়ে ভিডিও বানাইতাম, তারপরে একটা ছবি বানাইতাম, ভিডিও বানাইতাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে। চেষ্টা করতাম বড় বড় ভিডিওগুলো দিয়ে যেন অনেক মানুষ আসে, বিজনেসের অডিয়েন্স হয় ইভেনচুয়ালি।
কাজ করে নাই তা না, বেশ ভালো কাজ করছে, অনেক দূর পর্যন্ত আমি তাই করছি। এখন আমি ভাবতেছি যে বিজনেসের ভিতরে থেকেই কি এন্টারটেনমেন্ট ঢুকানো যায়, যাতে করে ওই জিনিসটা করতে না হয় যে 4টা বিজনেসের ভিডিও তারপরে একটা অন্যরকম ভিডিও যেন অনেক মানুষ দেখে। বিজনেসের ভিতরেই কি একটা অন্যরকম ভিডিও বানানো যায় নাকি যেটা অনেক মানুষ দেখবে। সো ওই কারণে আমি বিভিন্ন জিনিস টেস্ট করতেছি। সো ফাউন্ডার্স ডেন টেস্ট করতেছি, এখন বেশ ভালোই দেখতেছে মানুষ। ফাউন্ডার্স ডেন টেস্ট করার আগে আরেকটা কি জানি আমরা টেস্ট করলাম, আমি ঠিক শিওর না করছিলাম নাকি শেষ পর্যন্ত। আমরা একটা কুইজ শো বানাইতে চাইছিলাম, তারপর আমরা একটা ওই যে কেবিসির মতো একটা শো বানাইতে চাইছিলাম। সবই বিজনেসের ভিতরে থেকে, বাট একটু এন্টারটেইনমেন্ট বেশি, যেন অনেক মানুষ দেখে, তারপর তারা বিজনেসের আগ্রহী মানুষই হয়, যেন আমার অন্য অডিয়েন্স পুল করতে না হয়। আমি নিজেও এই ফিলোসফি মাইনা হচ্ছে গিয়ে আমি তোমার জন্য ওই যে পডকাস্টের গেস্ট আমি সিলেক্ট করছিলাম। আমি যখন সিলেক্ট করতেছিলাম আমি মানে খুব ছিলাম যে এরকম যে শুধুমাত্র এমন না যে নাফিস ভাইদের মতো মানুষ যারা হচ্ছে খালিদ ভাইয়ের সাথে যাচ্ছে, এরকম মানুষ না। আমি এমন মানুষ নেওয়ার চেষ্টা করতাম যেগুলো হচ্ছে গিয়ে নিলে অনেক ব্রড অডিয়েন্স পাবো। সো অনেক ব্রড অডিয়েন্সটাকে ফানেলের মতো জিনিসটা পুরোটা, টপ ফানেল হচ্ছে অনেক ব্রড অডিয়েন্স থাকবে, এরপর আস্তে 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 ওরা বিজনেসের একটা ভিডিও দেখবে ফারহান ভাইয়ের। তো এইভাবে যেমন ধরেন মনে করেন আমি যে চাচ্ছিলাম, একজন নাম বলতেছি না, বাট সে অনেক বড় সিঙ্গার, তাকে আনতে চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে যদি তার একটা পডকাস্ট হয়, তাহলে এই পডকাস্ট যারা দেখতেছে একটা ম্যাস অডিয়েন্স দেখতেছে, অনেক বড় অডিয়েন্স, এরা পরে ফারহান ভাইয়ের আরেকটা ভিডিও দেখবে। ওই যে ইসরায়েলের মতো যেমন হলো, আপনি যে ইসরায়েলের একটা ভিডিও বানাইলেন, ওইটার পরে কিন্তু মানুষ আরও বিজনেস ভিডিওতে গেছে, এভাবে গেছে। সো এরকম ভালো একটা ফানেল ভাই, আপনার কি মনে হয় যে এটা সবাই ইউজ করতে পারে? আমি তো হাসানকে মেসেজ পাঠাইছিলাম, ও অস্ট্রেলিয়া, এই কারণে ভিডিও পডকাস্ট আমরা করতে পারিনি, বা হয়তো ডিসেম্বরে করা হবে। হ্যাঁ, আই থিঙ্ক ফানেল সবাই করতে পারে, তেমন কোনো সমস্যা নেই। বড় বেসিক কন্টেন্ট গ্রোথের অনেকগুলা স্ট্র্যাটেজি আছে যেগুলো মানুষ, এগুলো সম্ভবত নাফিস আরও ভালো বলতে পারবে, যেহেতু ওরা কন্টেন্ট বানানো শিখায় বা এই টাইপ কাজকর্ম করে। একটা জিনিস হইলো গিয়ে যেটাকে বলে নিউজ জ্যাকিং, যে কোনো একটা ইভেন্ট হয়েছে, সেই ইভেন্টের ওপরে আমার মতামত। যেমন ধরো গত পরশুদিন গুগল অ্যানাউন্স করছে যে 100 মিলিয়ন ইউজারের মধ্যে টেস্ট হবে জেমিনাইয়ের রেসপন্সের ভিতরে অ্যাড দেওয়ার ব্যাপারটা। এটা একটা ইভেন্ট, এই ইভেন্টের উপরে আমার মতামত কি। যেহেতু ইভেন্টের উপরে মানুষের অনেক আগ্রহ, এই কারণে ইভেন্টটা যখন হয়েছে তার কাছাকাছি সময় যদি আমি আমার মতামতওয়ালা ভিডিও পাবলিশ করি, তাহলে ন্যাচারালি আমার উপরে আইবল একটু বেশি পড়ে, কারণ ইভেন্টের উপরে মানুষের আগ্রহ আছে। যে কারণে এখন যখন এই ভিডিও রেকর্ড হচ্ছে, তখন তুমি iPhone 17 নিয়ে ভিডিও বানালে সবাই দেখবে, কারণ iPhone 17 নিয়ে এখন সবাই কথাবার্তা বলতেছে। 2 মাস আগে তুমি যদি ইসরায়েল এবং এখন তো ইসরায়েল আর কাতারের মধ্যে ঝামেলা চলছে, বাট তার আগে যখন ওই যে আরও বড় যে এয়ারপোর্ট বন্ধ হয়ে যাচ্ছিলো, ওই সময় ওই বিষয়ে ভিডিও যারা বানিয়েছে তাদের ভিডিও সবাই নট নেসেসারিলি তার প্রতি তাদের আগ্রহ আছে, বাট ওই টপিকটার প্রতি আগ্রহ আছে, এবং ওই টপিকটার প্রতি আগ্রহ থেকে তারা বুঝতে পারছে। সো ওটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল আছে যেটা আমরা সবাই জানি, যে যখন যেসব টপিকের উপরে এভারগ্রিন সার্চ ভলিউম অনেক বেশি, ওই সব টপিকের উপরে ভিডিও বানাইলে সেটা লং টার্মে ভালো করবে। সো আমরা জানি যে প্রত্যেক মাসে 40,000 না 50,000 মানুষ ফ্রিল্যান্সিং রিলেটেড সার্চ করে ইউটিউবে বাংলাদেশে। সো এমন একটা টপিক, যেই টপিকটা আসলে বোঝা যাচ্ছে যে এটার উপরে যদি আমি যত্ন করে একটা ভিডিও বানাই, তাহলে সেই ভিডিওর শেলফ লাইফ 24 মাস 36 মাসের মতো হবে, 2-3 বছর ধরে সেই ভিডিও মানুষ আমারটা দেখবে। সো এটা আরেকটা সার্চ ভলিউম দেখা ভিডিও বানানো আরেকটা অ্যাপ্রোচ। সেরকম বিভিন্ন অ্যাপ্রোচ আছে, কার জন্য কী কাজ করে এটা সে নিজে বুঝে নিবে, বাট মোটামুটি সবই কাজ করে। এইটার সাথে আমি একই করি মত আমি। আচ্ছা ভাইয়া, আপনার কি কখনো মনে হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েশন কি শেখানোর বিষয়? শেখানো হয়তো যাইতে পারে, শেখানোর বিষয়, সব কিছুই শেখানোর বিষয়। আবার অনেক কিছুই আছে শেখানোর থেকে করানোর জন্য শেখানোটা একটু বেশি। সো ধরো আমি ইউটিউব নিয়ে এমন কিছু জানি না যা একজন মানুষ 1 ঘন্টা বা 3-4 ঘন্টা নিজে রিসার্চ করে বাইর করে ফেলতে পারবে না। এরকম কোনো গোপন তথ্য আমার কাছে নাই ইউটিউবে গ্রো করার, যেটা একজন পারবে না। কিন্তু আমি যদি একটা কিভাবে ইউটিউবার হইতে হয়, আসেন আমরা 7টা ক্লাস, 7টা লাইভ ক্লাস, যেখানে প্রথম ক্লাসে আমরা এই করবো, এরপর ক্লাসে এই করবো, এবার 7টা এই ক্লাস করার কারণে, যদি আমি এরকম একটা জিনিস করতে চাই, এই ক্লাসগুলো করার কারণে যত মানুষের ইউটিউব চ্যানেল হবে এবং যত মানুষ ভিডিও নিয়ে সিরিয়াস হবে, ওই ক্লাস 7টা না হইলে তারা হইতো না, এবং তারা ওই জিনিসের ভিতরে জয়েন না করলে তারা হইতো না। ইনফরমেশন সেমই, ইনফরমেশন সে ওইটার ভিতরেও যা পাচ্ছে নিজে রিসার্চ করে ঘুরাই ফিরে একই জিনিসই পাইতো।
কিন্তু এই যে ফরম্যাটটা হইলো, 7টা ক্লাস হইলো, প্রত্যেকটা ক্লাসে একসাথে অনেক মানুষ আসলো, দেখাইলাম আমি যে দেখেন প্রথম দিন কিন্তু আমি এটা করছি, তারপর দিন কিন্তু আমি এটা করছি, প্রথম দিন কিন্তু আমি চ্যানেল খুলে ফেলছি, সেকেন্ড দিন এখন কিন্তু চ্যানেল খোলা শেষ, আপনি এখনও খুলেন নাই, প্রথম সে জানে চ্যানেল কীভাবে খুলতে হয়, সবাই জানে চ্যানেল কীভাবে খুলতে হয়, কিন্তু ওই ফরম্যাটিংটার কারণে দেখা যায় তার গ্রোথটা ভালো হয়, যেটা ওই ফরম্যাটিংটা না থাকলে হয়তো তার গ্রোথটা হইতো না। সো ওইভাবে যদি আমি চিন্তা করি তাহলে হ্যাঁ শেখানোর বিষয়, বাট অনেক কোর তত্ত্ব আছে নাকি যে হ্যাঁ এই থিওরিটা বুঝতে হবে আগে তারপর এই থিওরিটা বুঝতে হবে, ওরকম হয়তো অত কিছু নাই। হোয়াট ইউ থিঙ্ক ভাইয়া, ডু ইউ রিয়েলি ফিল যে আমি যদি আজকে একটা লাইভ কোর্স লঞ্চ করতাম যেখানে প্যাসিভ জার্নালে আমি হচ্ছে গিয়ে 27,000 স্টুডেন্টটাকে আমি ভিন্ন ভিন্নভাবে এক এক ভাগে আমি হচ্ছে গিয়ে লাইভে তাদেরকে ক্লাস করাইতাম, তাহলে হয়তো বা কি আরও বেশি স্টুডেন্ট জয়েন করতো কি না? না করতো, আই থিঙ্ক করতো, লাইভে করতে পারলে আরও বেশি করতো। ইজ ইট জাস্ট বিকজ যে আপনার এনাফ টাইম নাই? হ্যাঁ, সো আমি আসলে মিলাইতে পারবো না কখনো, আমারও টাইম নেই, এবং আই থিঙ্ক আমাদের 27,000 মানুষেরও অনেকের টাইম হবে না একই সময়ে ক্লাসে জয়েন করতে, বাট মেইনলি আসলে আমারই নাই। এখন যেরকম চলে রেকর্ডেড না হয়ে লাইভ হইলে 100% বেটার হইতো, লাইভ না হয়ে যদি আমি গুলশানে একটা বিল্ডিংয়ে করাইতে পারতাম তাহলে আরও ভালো রেজাল্ট হইতো। যত প্রক্সিমিটি যত ক্লোজ হয় তত আউটপুট বেটার হয়। সো একটা ভিডিও দেখে শেখার থেকে লাইভে শেখা বেটার, লাইভে শেখার থেকে সামনাসামনি যায় শেখা বেটার। সো ওইভাবে আর কি, যত ক্লোজে যাওয়া যায় তত আসলে ভালো। ভাইয়া, তোমার কি কখনো মনে হয়েছে যে লাইভ কোর্স অনেকে করাচ্ছে, পাশাপাশি রেকর্ডেড কোর্স অনেকে করাচ্ছে, বাট বেশিরভাগ সময় যেটা হচ্ছে যে পাইরেটেড হচ্ছে কোর্সগুলো, সেটা হোক খালিদ ফারহানের কোর্স বা সেটা হোক নাফিস সেলিমের কোর্স, যারটাই হোক না কেন পাইরেটেড হচ্ছে, বা রাফায়েত ভাইয়ের, এটা কেন হচ্ছে এবং এটাকে কি ঠেকানোর কোনো উপায় নাই? ম্যাক্সিমাম মানুষজন অনেকেই আছে যারা কোর্স লঞ্চ করবে, তারা এই ভয়ে কোর্স লঞ্চ করতেছে না, যেদিকে অন্যান্য মানুষজন 100 টাকা 50 টাকা কোর্স বিক্রি করতেছে। এটা কেন হচ্ছে? পাইরেসি তো একটা বড় সমস্যা আমাদের অনেক দিন ধরেই। পাইরেসি আমরা উইন্ডোজ, তুমি তো অনেক ছোটো, ভাইয়ের হয়তো মনে থাকতে পারে, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 97 ওগুলো পাইরেসি হইতো, তারপরে উইন্ডোজ ভিস্টা টিস্টা অনেক আগের কথা, গান পাইরেসি হইতো, সিনেমা এখনও পাইরেসি হয়। এগুলার সব আমাদের থেকে অনেক বড় ইন্ডাস্ট্রি, আমাদের থেকে অনেক বেশি টাকাওয়ালা ইন্ডাস্ট্রি। সো একটা সিনেমার বাজেট থাকে ধরো কয়েক কোটি টাকা, উইন্ডোজ বাংলাদেশে আসে যখন, বা ফটোশপ বাংলাদেশে আসে যখন, বিশাল বিশাল কোম্পানি এগুলো, বাট এরাও এদের পাইরেসি প্রিভেন্ট করতে পারে না। মেইনলি আমাদের পাইরেসি নিয়ে কথা বলাটা আসলে একটু হাস্যকর। ধরো আমাদের মানুষ খুন হয়ে যায় তাই কিছু কোর্স পাইরেসি করছে তার বিচার হবে, এটা আশা করাটা একটু বেশি। সো এই জিনিস ঠিক হইতে হয়তো আরও। তুমি কিভাবে এই জিনিসটা ম্যানেজ করতেছো? আমরা তো তেমন কিছু করি না, শুধু কপিরাইট স্ট্রাইক দেওয়া ছাড়া, এছাড়া আর কোনো কিছু আমরা করি বলে মনে হয় না। আমাদের জিনিস পাইরেসি করা আসলে একটু লজিক্যাল না, যেহেতু অনেকগুলা লাইভ চ্যালেঞ্জ, সো ওগুলো প্রত্যেক সপ্তাহে নতুন ভিডিও বা প্রত্যেক মাসে নতুন ভিডিও আসে, এই কারণে হয়তো পাইরেসি করে অত লজিক্যাল না আর কি। আর অনেক পুরান হইলে ইউটিউবে আমরা ফ্রিতে এমনিতেই দিয়ে দিই। সো যদি আপনার অনেক ইচ্ছা থাকে যে আমি ওই জিনিসটা শিখবো, কিন্তু আপনি কোর্সে জয়েন করতে চাচ্ছেন না কারণ টাকা নেই বা ইচ্ছা নেই, আপনি যদি 1.5-2 বছর অপেক্ষা করেন, আমি মোটামুটি শিওর যে ওই জিনিস আমরা ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব। এডুকেশন নিয়ে ভাই একটু কথা বলতে চাই যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, আমি নিজে এসএসসি দিছি, এবার সামনে এইচএসসি দিব, জয়েন হব, কলেজে ভর্তি হব। আমার যদি একটু চান্স থাকতো, আমার একটা স্ট্রং চান্স থাকতো, সত্যি কথা বলি, এই এডুকেশন সিস্টেম আমি এই এডুকেশনই করতাম না, আমি বাদই দিয়ে দিতাম পড়ালেখা। বিজনেস স্কুল আছে খালিদ ফারহান ভাইয়ের, ওখানে গিয়ে ভর্তি হয়ে যেতাম। বিজনেস স্কুল কী জিনিস ভাই? বিজনেস স্কুল হচ্ছে যেটাতে আমি শুনছি যে সেখানে হচ্ছে পড়াশোনা, আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট সব কিছু এখানের মধ্যে হবে, বিজনেস স্কুল, ঠিক আছে? তো আমি কেন এই কথা বলতেছি ভাই, আমার যেটা মনে হয় লাইফে, আমার এই বয়সে, যে আপনি ইংলিশ পারেন ভালো, ইংলিশ বলতে পারেন ভালো, বুঝেন, ক্লায়েন্ট কমিউনিকেশনও করতে পারেন, আপনি ম্যাথমেটিক্স বুঝেন, দ্যাটস এনাফ। আনলেস আপনি ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, পাইলট হবেন। হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া, আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা নিয়ে আপনার কী মতামত? ডু ইউ থিঙ্ক যে আমার এই মুহূর্তে পড়ালেখা সব কিছু ছেড়ে দেওয়া উচিত, আমি যে ক্যারিয়ার আছি, লাইফে আছি, ওইটা অ্যাচিভ করার জন্য আরও বেশি সময় দিতে পারতাম? না, এটা আমি মনে করি না পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, কারণ পড়াশোনার অনেক নন একাডেমিক বেনিফিট আছে যেগুলা ওই ইনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে দিয়ে না গেলে হয় না। যেমন ধরো অনেক জায়গায় শিক্ষার জন্য, বাংলাদেশের এডুকেশন সিস্টেম শিক্ষার জন্য ভালো না। সো আমি যদি ভাবি যে আমি এখানে ভর্তি হব, তারপরে আমি
অমুক ডিগ্রিতে ভর্তি হয়েছি এই কারণে আমি অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হব, অমুক বিবিএতে ভর্তি হয়েছি অনেক ভালো বিজনেস শিখবো, ওগুলো হবে না। শিখা এডুকেশনাল পড়াশোনা শিখার জন্য ভালো না, বাট সাইড বেনিফিট অনেক। সো ধরো ডিগ্রি না হলে অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করা যায় না আমাদের গভর্নমেন্টাল বডির, প্লাস অনেকগুলো প্রাইভেট ব্যাংকের সিস্টেম এভাবে বানানো যে মিনিমাম ক্রাইটেরিয়া মিট করে না যদি ডিগ্রি না থাকে। আমি যদি কখনো বিদেশ যাইতে চাই তাহলে বিদেশ যাইতে চাওয়ার সহজ সবচেয়ে সিম্পল মানে স্ট্রেইট কাট উপায় হলো গিয়ে মাস্টার্স করতে যাওয়া বা পিএইচডি করতে যাওয়া। বাট মাস্টার্স করতে যাইতে হইলে ব্যাচেলর করা লাগতে হবেই, কারণ ব্যাচেলরের ডিগ্রি না থাকলে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা যায় না। তাহলে আমি বলি যে যারা দেখতেছে অনেক মানুষই আছে যারা সরকারি কোনো চাকরি পাচ্ছে না, আবার অনেকে আছে এটা গোলই নেই যে সে কোনো সরকারি চাকরি করবে বা সে কোনো বেসরকারি চাকরি করবে, এনজিওতে করবে, এইগুলোর তার কোনো ইচ্ছাই নেই। তাইলে কি তার জন্য এটা ওয়ার্থ ইট যে সে মাস্টার্স পর্যন্ত পড়বে, বিবিএ পড়বে? এটা কি মনে হয়? আরও বেনিফিট আছে, ধরো নেটওয়ার্কের বেনিফিট আছে। বেশিরভাগ মানুষের তার মতো অন্য মানুষ বাইর করার তেমন কোনো উপায় থাকে না, এবং সে যখন ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটি সাধারণত ফার্স্ট প্লেস যেখানে গেলে তার সে এমন অনেক মানুষের সংস্পর্শে আসে যাদের সাথে সে এর বাইরে সংস্পর্শে আসার সুযোগ হইতো না। সো অনেক ভ্যারাইটির মানুষ, অনেক জায়গার থেকে আসা মানুষ, অনেক টাইপের স্কিলের মানুষ, এরকম একটা। সো এই কারণে তুমি দেখবা যে অনেক বড় বড় অলমোস্ট সব বড় বড় কোম্পানির ফাউন্ডাররা তাদের ফাউন্ডার বেছে নিছে নিজের ইউনিভার্সিটির ভিতর থেকে। সো গুগলের ক্ষেত্রে এটা সত্য, মাইক্রোসফটের ক্ষেত্রে এটা সত্য, ফেসবুকের ক্ষেত্রেও সম্ভবত এটা সত্য। সবাই স্ট্যামফোর্ডে পড়তো এবং তারপর একসাথে সবাই স্ট্যামফোর্ড ড্রপ আউট হয়েছে। সো হ্যাঁ, বেশিরভাগ বড় বড় কোম্পানির ক্ষেত্রে এটা সত্য। সো নেটওয়ার্কের ওই বেনিফিটটা পাওয়া যায় না অনেক সময়। সো হ্যাঁ, আমার মনে হয় না এখন আমরা ওই জায়গায় আসছি যে আমরা বলতে পারবো যে না, আপনার এখন আর বেসিক শিখার পর আর পড়াশোনার দরকার নেই, ডাইরেক্ট আপনার যা ইচ্ছা তা করা শুরু করতে পারেন। বাট হবে এক সময়। বিজনেস স্কুলের গোলটা কি? প্রত্যেক বছর 50-100 মানুষকে বিজনেস দাঁড় করাইতে হেল্প করা এবং তারপর সেই বিজনেসগুলো ইনভেস্ট করার চেষ্টা করা। আমি শুনছিলাম পড়াশোনা নিয়েও নাকি এমন একটা সময় আসবে যখন আপনি বলবেন যে তো আপনার পড়াশোনা করার দরকার নেই, আপনি বিজনেস স্কুলে আসেন। আইডিয়াল হবে যদি একজন প্রথমে টাইনি হিউম্যানে জয়েন করে, এরপরে সে প্যাসিভ জার্নাল জয়েন করে, এরপর সে বিজনেস। আমি কি টাইনি হিউম্যানে জয়েন করতে পারবো? না, টাইনি হিউম্যান তো 10 বছর, মেনলি 10 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য, বাট 12-13 বছরের কিছু বাচ্চাও আছে। হ্যাঁ, এটা হবে আইডিয়াল, বাট ওই জায়গায় আমরা এখনো যাইনি, ওই জায়গায় যাইতে অনেক সময় লাগবে। তোমার কি মনে হয় ভাইয়া, কত টাকা হলে ইজ এনাফ ফর ইউ? ভালো প্রশ্ন, কারণ এই গেমের আসলে কোনো শেষ নাই। সো আমি এখন যেভাবে দেখি সব কিছু, আমার মনে হয় যদি কারো এই বিষয়ে, আমি কবে যেন একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি অঙ্ক করছিলাম যে কত টাকা লাগে মিনিমাম থাকার জন্য বা ভালো থাকার জন্য। আমার এখন এক্স্যাক্টলি ফিগারগুলো মনে পড়তেছে না, বাট হ্যাঁ, আই থিঙ্ক খুব বেশি টাকা লাগে এরকম না। তুমি ডিপেন্ড করে আসলে কীরকম থাকতে চাও, কারণ চাহিদার তো আসলে শেষ নাই। এমন হইতেই পারে যে আমার এখন মনে হইতে পারে যে আমার নিজের একটা প্লেন ছাড়া আমি কীভাবে ঢাকা থেকে ডাবলিন আসবো, ডাবলিন থেকে গিয়ে ঢাকা সম্ভব না। ওরকম যদি হয় আমার চাহিদা, সেই ক্ষেত্রে তো ধরো আমার একটা ভালো প্লেনের দাম হয়তো 75 মিলিয়ন এরকম, ভালো মানে মোটামুটি ভালো। সো তখন দেখা যাবে আমার টানতেই হবে, আরও চেষ্টা করতেই হবে আরও জেনারেট করার রেভিনিউ। বাট আই থিঙ্ক আমার স্টেজে লাইক 3-4-5 মিলিয়নের আশপাশে আই থিঙ্ক এনাফ। বাংলাদেশের জন্য না, আমি বলতেছি আমার হিসাবে, সো ইউরোর হিসাবে। বাংলাদেশের জন্য আই থিঙ্ক তোমার যদি 20-25 কোটি টাকা থাকে তাহলে হয়তো আই থিঙ্ক খুবই কম। 20-25 কোটি টাকা? 20-25 কোটি টাকা থাকলে আই থিঙ্ক তুমি রিটায়ারমেন্টের পরিকল্পনা করতে পারো সেফলি। আরও কমে হয়তো সম্ভব, ডিপেন্ড করে এক মানুষের চাহিদা একরকম, তার সেই চাহিদা মেটানোর জন্য যতটুকু টাকা লাগে। বলতেছেন আমার চাহিদা 20-25 কোটি টাকা লাগে, সেফ। তোমার চাহিদা তো $1 মিলিয়ন। আমার চাহিদা কম, আই থিঙ্ক 20-25 কোটি টাকা সেফ। এই যে ক্যামেরার পিছনে একজন আছে, তার বেতন 20,000 টাকা লেটস সে, তো সেই কিভাবে এই র্যাট রেসে যাবে বলেন তো? চাকরি দিয়ে জিনিস করা সম্ভব না। তার যেটা করতে হবে, সে কিছুদিন এই জিনিস করবে, এরপরে তার আস্তে আস্তে নেটওয়ার্ক স্ট্রং হবে, এরপরে সে কয়েকজনকে বলবে যে ভাই আমি তো ব্র্যান্ডমার্ক কনসালটেন্সিতে এই জিনিস করতাম, আমি ডিওপি ছিলাম বা আমি সিনেমাটোগ্রাফির কাজকর্ম করছি, এই যে দেখেন এই 30টা পডকাস্টে আমি ক্যামেরার পিছনে ছিলাম, এই 15টা তার মধ্যে 1 লাখ মানুষ দেখছে, এই কয়টা 1 লাখ মানুষ দেখে নাই, কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় ঠিক করলে দেখতো। আমি আপনার জন্য একটা প্ল্যান সাজাইছি,
আপনার এই পডকাস্টগুলো করা উচিত বা এই ধরনের ভিডিওগুলো করা উচিত, পুরো ব্যাপারটা আমি হ্যান্ডেল করব, আপনার কোনো কিছু করা লাগবে না। আমি একটা পুরো প্ল্যানও বানাইছি যে প্রথম 30 দিন আমরা এই করব, তারপর 30 দিন আমরা এই করব। পুরা জিনিসের জন্য আপনার আমাকে কোনো টাকা দিতে হবে না, আমরা আগে করি, দেখি 60 দিন পরে কি হয়। যদি 60 দিন পরে এই জিনিস হয়, যদি 60 দিন পরে আমরা দেখি যে হ্যাঁ আসলেই আপনার 15,000 সাবস্ক্রাইবার বাড়ছে, আসলেই আপনার 8.5 লাখ ভিউ বাড়ছে, তাইলে আপনি আমার ক্লায়েন্ট হয়ে যান এবং তারপরে আপনাকে আমি প্রত্যেক মাসে এই জিনিসগুলো করে দিব। প্রথম জন হয়তো রাজি হবে না, সেকেন্ড জন হয়তো রাজি হবে না, 7-8 জনকে জিজ্ঞেস করলে একজন হয়তো রাজি হবে, তারপরে আরও 7-8 জন জিজ্ঞেস করলে আরও একজন রাজি হবে, 2 জন যেহেতু রাজি হয়েছে এরপরে আর 7-8 জনকে জিজ্ঞেস করা লাগবে না, এরপর দেখা যাবে 3 জনকে জিজ্ঞেস করলে একজন রাজি হবে। এরপর একটা টাইম আসবে যখন দেখা যাবে যে ও একা আর এত মানুষের বানায় দিতে পারতেছে না, তখন ওর একজনের হায়ার করতে হবে। তখন ও বিজনেসের ফার্স্ট ফান্ডামেন্টাল যেটা অন্য মানুষের টাইম ট্রেড করার অপশন, ওইটা ওর জন্য ওপেন হবে। তখন অন্য মানুষের টাইম বিক্রি করা শুরু করতে পারবে। তখন বলতে পারবে ভাই আপনাদের সবাইকে তো আমি ম্যানেজ করতেছি, আমি আমার একটা ছেলে পাঠিয়ে দিয়েছি, ও কালকেরটা করবে, তারপর আরেকটা ছেলে হবে, তারপর আরেকটা ছেলে হবে, এবং এই জিনিস করতে থাকলে 5 বছরের মধ্যে যে তারপরও বলবে যে হ্যাঁ এডিট কি এতদিন আমি করতেছিলাম না, এডিট তো আমিও করতে পারি, সমস্যা নেই। এরপরে ও এডিটও করবে, ওখানে আরও 5,000 টাকা যুক্ত হবে প্রত্যেক ভিডিওতে। এভাবে কিছুদিন পরেও দেখবে 5 লাখ টাকা আসতেছে মাসে, সময় লাগবে বাট আসবে। স্পন্সর নিয়ে কথা বলে ফেলি। শিওর। যা আজকে স্পন্সর হচ্ছে আমাদের ব্র্যান্ডমার্ক স্টুডিও। আপনি যদি ব্র্যান্ডমার্ক স্টুডিওতে ভিডিও করতে চান, প্রোডাক্ট শ্যুট করতে চান, পডকাস্ট করতে চান, যা করতে চান হাবিজাবি সব কিছু করতে পারবেন ব্র্যান্ডমার্ক স্টুডিওতে, যেখানে টুসেন পডকাস্টে শ্যুট হয়। সো ডিসক্রিপশনে বা পুরো কোথাও লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে ভাই, তো সাকসেসের ডেফিনিশনটা কি ভাই? আপনার কি মনে হয় কতটুক হইলে পর্যন্ত মনে হয় যে ভাই এখন আর সাকসেসের প্রয়োজন নাই, হ্যাঁ আমি সাকসেসফুল মানুষ? যখন এই সময়টা আসবে যে তোমার টেনশন থাকবে না কোনো কিছু নিয়ে, তো মেজরিটি অফ ইয়ার থিংস নিয়ে যখন টেনশন থাকবে না, তখন আই থিঙ্ক তুমি বলতে পারো যে তুমি সাকসেসফুল। এটা আমি শুধু টাকার হিসাবে বলতেছি না। ধরো অনেকে আছে অনেক টাকা, কিন্তু তার ছেলে মনে করো নেশা করে, এখন তার প্রত্যেক দিন টেনশন যে ছেলে কই নেশা করতেছে বা ছেলে কারো গাড়ি দিয়ে মেরে দিল নাকি, ওইটাই জিনিস পড়ে। সো তার টেনশন হাই, অনেক টাকা বা টেনশন হাই। আই থিঙ্ক যখন তোমার টেনশন মডারেটলি লো থাকবে, বলতে পারো যে মোটামুটি সাকসেসফুল। কারণ টেনশন তখনই লো হয় যখন সাকসেসফুল হওয়ার বাকি মেট্রিকগুলা, যে অনেক গরিব তার টেনশন বেশি থাকে, সাধারণত তার টেনশন কম থাকে না। যার ফ্যামিলি ঠিক মতো নাই তার টেনশন বেশি থাকে, যার কেউ একজন অসুস্থ তার টেনশন অনেক বেশি থাকে। সো যখন তুমি দেখবে যে তুমি সকালে উঠছো এবং অত চিন্তিত না অনেক কিছু নিয়ে, তখন বুঝবা যে হ্যাঁ মোটামুটি সাকসেসফুল। ভাইয়া ধরো তুমি আজকে খালিদ ফারহান না, খালিদ ফারহান হয় খালিদ ফারহানের ফ্যান। সো হোয়াট ডু ইউ ডু টু বিল্ড এ স্ট্রং রিলেশনশিপ উইথ খালিদ ফারহান? আমার সাথে রিলেশনশিপ করে কি হবে? ওকে, সো আপনার সাথে রিলেশনশিপে কী হবে? মনে করেন ইলন মাস্ক তার সাথে রিলেশনশিপ করে কী হবে? ধরেন রিলেশনশিপ করে কী হবে বলতে, এটা একটা নেটওয়ার্কিং। সো তার একটা হেল্প লাগুক বা তার যেইটাই লাগুক না কেন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনার সারাউন্ডে যারা থাকবে তাদের মতো হয়ে আপনি হবেন। মানে হলো ধরেন আমি আজকে একটা ময়লা জায়গা দিয়ে আসতেছি, সো আমি ওই জায়গায় যদি 10 মিনিট দাঁড়ায় থাকি, আমি আসার পর আপনি আমার কাছ থেকে ময়লার গন্ধ পাবেন। এটা কারণ আমি ওই ময়লার কাছ থেকে আসছি। সো ব্যাপারটা হচ্ছে আপনি যেই সারাউন্ডে থাকতেছেন ওইটার মতো হয়ে উঠবেন। যে আজকে ইলন মাস্কের সাথে আছে, 5 বছর পরে সেও একজন মিলিয়নিয়ার হবে, এটাই নিয়ম প্রকৃতির, ঠিক না? যে কারণ এটাই তো নিয়ম ভাই, এটাই তো হয় যে আমি আজকে মিলিয়নিয়ার সাথে 5 বছর পরে আমিও মিলিয়নিয়ার হবো ভাই। সো এই কারণে বা যেই কারণেই হোক না কেন, বা কেউ নর্মালি রিলেশন বিল্ড করতে চায় বা নেটওয়ার্কিং করতে চায়, সো সেই ক্ষেত্রে কি হতে পারে? কিছু মানুষ থাকে যারা ন্যাচারালি চায় তার সাথে অনেক মানুষ কানেক্টেড হইতে আসুক। ধরো রাফায়েত ভাই মানুষের মধ্যে থাকতে অনেক পছন্দ করেন, ওনার ভাল লাগে যে লাইভ ক্লাস হচ্ছে বা ওনার ফ্যান ফলোয়ার বা ওনার কোর্সের মানুষজন ওনার সাথে কথাবার্তা বলতেছে। উনি 2-3 মাস পর পর ইভেন্ট বা 6 মাস পর পর ইভেন্ট অর্গানাইজ করে, কারণ ওনার ভালো লাগে যে ওনার পরিচিত মানুষজন ওনার আশপাশে আছে, গল্প টল্প হচ্ছে, ওই অ্যাটমসফিয়ার ওনার ভালো লাগে। এই টাইপ মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করাটা আই থিঙ্ক লজিক্যাল। আমার ক্ষেত্রে আমি অত মানুষের সংস্পর্শ অত এনজয় করি না। সো আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে বেশিরভাগ সময় আমার সুখকর না আমার জন্য অভিজ্ঞতাটা। আমার
কারোর সাথে যোগাযোগের তেমন কোনো ইচ্ছা নাই। সো এই কারণে আমার জন্য আমি চেষ্টা করি আর কি, যে কারণে মানুষজন আমার থেকে একটু দূরে দূরে থাকুক, আমার সাথে যোগাযোগ না করুক। কখনো হয় না, একটা সময় হয়তো আসবে যখন দেখা যাক এআই কত দূর যায়, যখন হয়তো আমার কাউরে লাগবে না, আমি একা একা সব কিছু করতে পারবো, হয়তো এরকম একটা সময় আসবে। কেউ যদি কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, একমাত্র উপায় প্রবাবলি কোনো একটা জিনিস, যেই জিনিসটা নিয়ে সে স্ট্রাগল করতেছে, ওই জিনিসটা তার কাছে কোনো একটা বড় প্রবলেমের সলিউশন খুঁজে দেওয়ার চেষ্টা করা তার জন্য, ওটা আই থিঙ্ক একমাত্র উপায় কারোর সাথে যোগাযোগ স্থাপন করার। সো ধরো মনে করো আমি যোগাযোগ করতে চাই একটা বড় কোম্পানি চালায় এমন কেউ একজনের, যার ধরো 10,000 মানুষ আছে, মার্ক জাকারবার্গ। হ্যাঁ, সো মার্ক জাকারবার্গের সাথে আমি যোগাযোগ করতে চাই। এখন মার্ক জাকারবার্গের সাথে যোগাযোগ করার জন্য আমি যদি ভাবি যে আমার কি উপায় আছে, উপায় মানে কিন্তু মানে যোগাযোগকে যদি আমি ভাগ করতে চাই, একটা হইলো গিয়ে ভেহিকেল, লাইক আমি কি তারা ইমেল করবো নাকি আমি তারে ফেসবুকে মেসেজ পাঠাবো। মার্ক জাকারবার্গ হয়তো ফেসবুকে মেসেজ পাঠালে বেশি খুশি হবে, বা ধরো আমি তার ইনস্টাগ্রামে মেসেজ পাঠাবো। একটা হলো ভেহিকেল কীভাবে, আর আরেকটা হইলো কি দিয়ে, মানে যখন যোগাযোগটা করবো তখন কি আমি তারে বলবো ভাই সালাম আলাইকুম, নাকি আমি তারে বলবো যে ভাই এই সমস্যা হয়েছে, নাকি আমি তারে বলবো যে ভাই আপনার জন্য এটা বানাইছি, আমি বলবোটা কি ওইটা। অনেক মানুষ ভেহিকেলটা ফিগার আউট করে ফেলে। সো সবাই জানে যে উনারে তো মেইল করতে হয়, উনারে তো টুইটারে মেসেজ পাঠাতে, উনারে তো ইনস্টাগ্রামে মেসেজ না পাঠালে উনি দেখবে না, ওইটা সবাই জানে, ওটা সবাই করতে পারে। মেইন জিনিস হলো যখন পাঠাচ্ছে তখন ভিতরে কি হচ্ছে, বলতেছেটা কি বা করতেছেটা কি। সো এখন মার্ক জাকারবার্গকে আমি জানি যে যদি আমি যাই বলে যে হ্যালো হাই বা আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমার সাথে কথা বলো, কোনোদিনও সম্ভব না। এখন উনার কি প্রবলেম আছে ওইটার একটা সলিউশন, যেমন আমি তোমার বলি, অনেক আগে আমরা রেব্যানের ফেসবুক অ্যাডে একটা সমস্যা ছিল যেটা আমার কাছে অ্যাড হিসেবে আসছিল। সো আমি একদিন ফেসবুক স্ক্রল করতেছি, তখন আমার সামনে রেব্যানের অ্যাড আসছে, এবং রেব্যানের অ্যাডের মধ্যে আমি দেখছি যে ফেসবুক শপ থেকে প্রোডাক্ট পুল হচ্ছে না, এরকম একটা সমস্যা ছিল। আমি ওটার স্ক্রিনশট নিয়ে তারপরে একটা ডিটেল মেইল লিখে রেব্যানের সিএমওকে পাঠাইছিলাম, এবং তারপর তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। তারপর আমি বুঝাইছিলাম যে না, এখানে এই সমস্যা হয়েছে, এই কারণে এই অ্যাডটা, আমি আয়ারল্যান্ডে আছি, আমার অ্যাডটা এইভাবে দেখার কথা, কিন্তু আমি এভাবে দেখতেছি না। সো ওই ক্ষেত্রে আমার ওই সলিউশন অ্যাঙ্গেলটা কাজ করছিল। জাকারবার্গের ক্ষেত্রে আমার আরও বড় একটা সলিউশন খুঁজে বের করতে হবে, যে ধরুন না যে এআই নিয়ে হচ্ছে, যেহেতু আমি জানি এখন এআই নিয়ে আগ্রহ অনেক বেশি, যে এআই নিয়ে এই হচ্ছে, এই কোম্পানিটার এই করছে, তোমার এই 20টা কারণে এই কোম্পানিটা কেনা উচিত, আমি অলরেডি এই কোম্পানির সাথে কথা বলে রাখছি, ওরা বলছে যে ওরা কথা বলছে, হ্যাঁ তার কোনো একটা কিছু খুঁজে বের করতে হইতো, তারপরেও হয়তো হইতো না। সো এই কারণে হয়তো 5-10 বার চেষ্টা করতে হইতো, তারপরে নাহলে 5-10 জন জাকারবার্গের মতো মানুষের সাথে চেষ্টা করতে হইতো। দিন শেষে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই দরকার হবে এরকম বড় মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করতে। কারণ আমার মনে হয় যে যদি আজকে তোমাকে বা আমাকে বা যাকে হোক না বা খালিদ ভাইকেই যদি কেউ বলে যে হাই আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা, আপনাকে খুব ভালো লাগে, এটা সেটা, জীবনও রিপ্লাই দিবে না। আমি 1 বছর আগে মেইল করছিলাম, কোনো রিপ্লাই পাইনি। একটা রিজন থাকতে হবে অবশ্যই। যেমন কীভাবে আমার মনে হয় যে মানুষকে ভ্যালু দিলে তার সাথে একটা স্ট্রং রিলেশনশিপ, একটা নেটওয়ার্ক বিল্ড করা পসিবল। তো ভ্যালু মানে কি ভাই? ভ্যালু মানে কি হচ্ছে গিয়ে তার কি এনাফ টাকা আছে, খালিদ ভাইয়ের এনাফ টাকা আছে। এখন আমি খালিদ ভাইয়ের ব্যাংকে যদি 1 লাখ টাকা পাঠাই, এর মানে এই না যে আমার সাথে বসে বসে পেঁচাল পারবে, এটা দরকারও নাই, ঠিক আছে। সো কীভাবে, আমি যেটা করছিলাম যে ঠিক আছে খালিদ ভাইয়ের পেজে গেলাম, পেজে গিয়ে দেখলাম ভুল করে একদিন উনি এক টিকটকারের ফলো করে রাখছে, এটা উনি জানে না, ভুলে করছে। আমি স্ক্রিনশট নিলাম, খুব লজিক্যাল কথা বলছি, ভাই এরকম আপনি সব আপনার যে বিজনেসগুলো এটাতে ফলো করেন, এটা তো একটা বাইরের একটা লোক, আপনি ভুল করে করছেন। সো এটা রিপ্লাই খুব সুন্দর করে, ভাইয়া ওকে এটা খুব ভালো, ঠিক আছে। সো ভ্যালু মানে অনেক ধরনের ভ্যালু হতে পারে। ওই জিনিসটা হয়তো বা অনেকজনের কাছে ছোটো মনে হতে পারে, বাট এটা ওই সময় ফারহান ভাই তোমার কাছে এটা অনেক বড় কিছু, যে কিনা আমি কেন একটা টিকটকারের ফলো করবো, লজিক্যাল কথা। তারপর ধরেন ভিডিও এডিটিং, আপনি একটা ভিডিও বানাইলেন যেখানে হচ্ছে কি ফারিগর নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে ফারিগরের স্পেলিং ভুল, সো এটা একটা স্ক্রিনশটটা আমি পাঠাইলাম, দেন দেখলা যে হ্যাঁ ঠিক আছে সুন্দর। সো এইগুলো হচ্ছে ভ্যালু, ছোটো ছোটো ভ্যালু। এমন না যে খালিদ ভাই টাকা নেই, এই নেই, আমি ওনারা টাকা দিলেই যে সব কিছু হবে এমন না। সো টাকাকে সব কিছু যদি ডেফিনেশন না করে, যদি মানে এরকম ছোটো ছোটো ভ্যালু অনেক কিছু আছে, তাহলে মনে হয় একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা যায়। আর একটু যদি কেউ আর্লি বুঝতে পারে যে এই মানুষগুলা, ধরো তুমি এই যে তোমার পডকাস্টে প্রলয় ভাই আসছিল, প্রলয় ভাই একজন উঠতি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সে হইতে পারে ফেসবুকে অনেক ফেমাস, কিন্তু
ইউটিউবে অত ফেমাস না, 6,000 7,000 10,000 সাবস্ক্রাইবার, সে উঠতি। বাট আমরা বুঝতে পারতেছি যে প্রবাবিলিটি হাই যে উনি ইউটিউবেও ফেমাস হবে মনে হইতেছে, তাই না? যদি উনি যা করতেছে তা যদি উনি কন্টিনিউ করতে থাকে, তাহলে উনি হয়তো 1 বছর 2 বছরে ওনার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই টাইপ মানুষগুলা যারা এখন অনেক আর্লি, তাদেরকে রিচ আউট করে খুঁজে পাওয়া অনেক সহজ কম্পেয়ার টু যারা অনেক দূর চলে গেছে। এবং যারা আর্লি তাদেরকে ভ্যালু দেওয়া অনেক সহজ কম্পেয়ার টু যারা অনেক দূরে চলে গেছে। আমি যদি এখন প্রলয় হাসানকে যেয়ে বলি যে ভাই আপনার লাস্ট 8টা থাম্বনেইল আমি নতুন করে বানাইছি, লালের মধ্যে আপনি ট্রাই করে দেখেন ভালো ক্লিক থ্রু রেট আসে নাকি। আচ্ছা, আপনার করতে হবে না, আপনি আমাকে 1 মাস পরে অ্যানালিটিক্সের এক্সপোর্টটা দিয়ে আমি বের করে ফেলবো যে সিটিআর কীরকম আসছে। তার কাছে জিনিসটা ভ্যালুয়েবল লাগবে। সেম জিনিস যদি আমি রাফসানদের ছোটো ভাইয়ের কাছে যাই বলি যে তোমার 8টা থাম্বনেইল, আমি ওর কাছে ওটা ভ্যালুয়েবল লাগবে না, কারণ অনেক দূর আগায় গেছে, ওর জন্য আর এই জিনিসের অত ভ্যালু নাই। সো আর্লি যারা তাদের জার্নিতে, তাদের খুঁজে বের করলে তাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার চান্সও বেশি এবং তাদেরকে ভ্যালু দেওয়াও সহজ, কারণ অনেক অল্প জিনিসও তাদের লাগে যেগুলা পরের অনেকের লাগে না। না, ট্রু। আমি তো তোমার সাথে অনেক বেশি কানেক্টেড, অনেক বেশি বিরক্ত করি তাই আর কি। ভাইয়া কি মনে হয় একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করা কিভাবে পসিবল? নেটওয়ার্ক মানে ভাই অনেক কিছু। এখন নেটওয়ার্ক আমি যেটা দেখছি আমাদের যে সেটা হচ্ছে, আজকে যদি ক্রিকেটার সাকিব আল হাসানকে দরকার হয় তো ম্যাচ করে চলো ভাই বসি পডকাস্ট করি, পসিবল? এটা কীভাবে হয়? ইজ ইট জাস্ট বিকজ যে খালিদ ফারহানের এত বড় মিলিয়ন ফলোয়ার, এরকম অনেকেরই আছে, বাট সবাই পারতেছে না। আমি ওইটাকে এক সাইডে রাখতেছি। বেস্ট উপায় ওইটাই, যে যদি তুমি এত ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যাও যে তোমাকে ইগনোর করা টাফ, এবং তুমি এরকম না যে তুমি সবাই ডাকতেছো, সবার সাথেই অনেক কিছু হইতেছে যে কারণে মনে হবে যে হ্যাঁ উনি সবাই ডাকে এই কারণে আমারও ডাকছে, ওরকম যদি না হয়। সো যে নেটওয়ার্ক বিল্ড করার সবচেয়ে সহজ উপায় যেটা, সহজ না মানে সবচেয়ে সিম্পল উপায় যেটা, সেটা আসলে তুমি এমন কিছু করবা যাতে করে সবাই ন্যাচারালি নেটওয়ার্কের ভিতরে আসতে আগ্রহী, তাহলে তোমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। সো আমার জন্য কাজটা অনেক সহজ, যেহেতু আমি এত কিছু করছি যে ন্যাচারালি দেখা যাচ্ছে আমি ইন্টারেস্ট পুল করতেছি, ন্যাচারালি মানুষজন আগ্রহী হচ্ছে আমার সাথে কানেক্ট করতে। তখন যে আমি যখন তারা বলতেছি যে ভাই চলেন দেখা করি বা ভাই চল, তখন সে আগেই আগ্রহী ছিল বা সে আগেই চিনতো। এখন আমি বলছি তো তার জন্য ডিসিশন ট্রিটা অনেক সহজ হয়ে গেছে, তার জন্য হ্যাঁ বলাই লজিক্যাল বেশিরভাগ সময়। সো বাট এটা অনেক কঠিন, বাট এটা করতে পারলে এটাই সবচেয়ে সহজ উপায়। তখন আর কাউকে এত গুদানো লাগে না, তোমার নিজের ইনফ্লুয়েন্স এত স্ট্রং যে মোটামুটিভাবে যারে পাইতেছি তার সাথেই, যাকেই চাচ্ছি তাকেই পাওয়ার সুযোগ হচ্ছে। চ্যাটজিপিটির কাছে গেছিলাম গতকাল রাত্রে, চ্যাটজিপিটির কাছে যাই জিজ্ঞেস করতেছি, তো আমি অনেকগুলো কোয়েশ্চেন ফেসবুক, লিঙ্কডইন অনেক জায়গা থেকে নিচ্ছিলাম, তো নিয়ে একটু রিফাইন করতেছিলাম। অনেকগুলো আজে বাজে কোয়েশ্চেন ছিল, এমন অনেক কোয়েশ্চেন ছিল যেমন যে ডিজিটাল মার্কেটিং কি রেলিভেন্ট থাকবে কিনা 26 সাল পর্যন্ত, এইগুলা আজাইরা কোয়েশ্চেন আমার কাছে মনে হয়েছে যে এটা তো চ্যাটজিপিটির কাছে যাই জিজ্ঞেস করলেই তো হয়, ঠিক আছে, এইসব বার্তা দিয়ে। তো হঠাৎ করে মাথায় আসলো যে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি যে চ্যাটজিপিটি তুমি যদি একটা চান্স পাইতা যে ফারহান ভাইয়ের সাথে একটা পডকাস্ট করবা, তাহলে এমন কোন কোয়েশ্চেনটা তুমি করতা আমাকে বলো। তো সে বললো যে আমি আসলে জিজ্ঞেস করতাম একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে খালিদ ফারহান ভাই আপনি তো মানুষকে অনেক বেশি ইন্সপায়ার করেন, এভাবে বলতেছে ফুললিভাবে ইন্সপায়ার করেন, অনেক বড় অডিয়েন্স আছে এটা সেটা। তো আজকে যদি আপনার সব কিছু শেষ হয়ে যায়, ঠিক আছে, নো মানি, নো ফেম, নো টিম, তাহলে কীভাবে 90 দিনে আপনি এই সাকসেসটাকে রিবিল্ড করতেন? স্টেপ বাই স্টেপ প্ল্যানটা কী থাকতো? প্রথমেই আমি এমন কিছু একটা শিখতাম ইউটিউব ব্যবহার করে, যেহেতু আমার কাছে টাকা পয়সা নাই এবং ইউটিউব ব্যবহার করে মোটামুটি সব কিছু শেখা সম্ভব বলে আমি মনে করি। এমন কিছু আমি শিখতাম যেটা সার্ভিসেবল মডেলে নিয়ে বেচা যাবে। সার্ভিসেবল কারণ ধরো আমি যদি আরেকটু ফান্ডামেন্টাল থেকে বলি, একজন মানুষের কাছ থেকে যদি আমি, পৃথিবীতে টাকা কামানোর 2টা উপায়, চাকরি বা ব্যবসা। আচ্ছা, এখন আমি ব্যবসা করতে চাই, ব্যবসা করলে মোটা দাগে 2টা জিনিস করতে পারি, কোনো প্রোডাক্ট বেচতে পারি অথবা কোনো সার্ভিস বেচতে পারি। প্রোডাক্ট বেচার অসুবিধা হইল প্রোডাক্ট আগে বানাইতে হয় তারপর বেচতে হয়। সার্ভিস বেচার সুবিধা হইল সার্ভিসে আগে টাকা দেয় তারপরে বিক্রি শুরু হয়, কিছু বানাইতে হয় না তার আগে। সো আমার একটা এক্সাম্পল দিই, ধরো আমি টি শার্ট বেচবো ঠিক করছি, আমার আগে টি শার্ট বানাইতে হবে, তারপরে যে আমি মানুষরা বলবো আমার কাছে টি শার্ট আছে এরকম দেখতে, আপনি কিনবেন নাকি, তারপর সে কিনলে আমি তারে দিব, তারপর সে আমি টাকা পাবো। কিন্তু আমি যদি এখন ভিডিও এডিটিং বেচতে চাই, আমার আগে ভিডিও এডিটিং বানাইতে হবে না, আমি সরাসরি তাকে যাই বলবো যে ভাই আপনি ভিডিও এডিটিং লাগবে নাকি আপনার, সে যদি বলে লাগবে
তারপর সে টাকা দিবে, এরপরে আমি যে কাজ শুরু করব। সো সার্ভিসের সুবিধা এটা যে সার্ভিসে আগে টাকা আসে তারপরে কাজ শুরু করা যায়। সো এই কারণে আমি সার্ভিসের দিকে যাইতাম। প্রবলেমের দুইটা ভাগ আছে, একটা হলো ছোট প্রবলেম অনেক মানুষের জন্য সলভ করা ভার্সেস বড় প্রবলেম অল্প মানুষের জন্য সলভ করা। ধরো আমি মনে করো আমি তোমাকে বললাম যে শামীম এই আমার বাসার সামনে একটা জায়গায় পানি পড়ে আছে, এই পানি সরাইতে হবে। অত বড় সমস্যা না, ছোট সমস্যা, হাজার হাজার মানুষ আছে যাদেরকে দিয়ে এই কাজ করানো সম্ভব। সো তোমার সার্ভিস যদি এটা হয় যে আমি বাসার সামনে থেকে পানি সরাই, এই সার্ভিসের জন্য অনেক টাকা চার্জ করতে পারার পসিবিলিটি কম, কারণ এটা এমন একটা সার্ভিস যেই সার্ভিস আমি আরও হাজার হাজার মানুষের কাছ থেকে নিতে পারবো, এবং এই সার্ভিস তো গুরুত্বপূর্ণ সার্ভিসও না। আমার বাসার সামনে আরেকটু পানি থাকলে আমার কিছু যায় আসে না। আবার মনে করো আমার বাসায় আমার একটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের সাথে পডকাস্ট শ্যুট হবে, এখন বাসার সামনে পানি পড়ে আছে, এখন প্রবলেম সেমই, কিন্তু সিচুয়েশন বদল হয়ে যাওয়ার কারণে এখন আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। কারণ এখন যেহেতু একটা জ্ঞানীগুণী গেস্ট আসবে, সে এসে যদি আমার বাসার সামনে দেখে পানি আছে, ব্যাপারটা ভালো না, এখন আমার এই পানি তাড়াতাড়ি সরাইতে হবে। পানি ওইটুক পানি, কিন্তু জাস্ট সিচুয়েশনের কারণে একটা প্রবলেম অনেক বড় প্রবলেম, আর একটা প্রবলেম খুবই ছোট প্রবলেম। যেটা ছোট প্রবলেম, সেই ছোট প্রবলেমের জন্য আমি হয়তো 100 টাকা দিতে রাজি ছিলাম, বড় প্রবলেমের জন্য আমি হয়তো 500 টাকা দিতে রাজি থাকবো। প্রবলেম কিন্তু সেমই, প্রবলেম যে সলভ করবে তার স্কিলও সেম, পানি সরানোর স্কিল। আমাদের খুঁজে বের করতে হবে এমন কারা আছে দুনিয়ায় যারা সিম্পল প্রবলেমেরই সলিউশন খুঁজতেছে, বাট তাদের কাছে সিম্পল প্রবলেমটা অনেক বড় প্রবলেম। তাদের কাছে ওই সিম্পল প্রবলেমটা সলভ করার জন্য আমরা অনেক টাকা নিতে পারবো, কারণ তাদের কাছে ওই সময় ওই প্রবলেমটা অনেক বড় প্রবলেম। এই জিনিসটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমরা ওই সেম সার্ভিস মানুষের কাছে অনেক টাকায় বেচতে পারবো, যেই সেম সার্ভিস আরও একজন হয়তো 100 টাকায় কিনতেছে। সো ওই প্রসেসটার ভিতর দিয়ে আমি যাইতাম বোঝার জন্য বা ফিগার আউট করার জন্য যে আমি কী সার্ভিস আসলে দিতে চাই মানুষকে, তারপরে ব্যাক ট্র্যাক করে ওই সার্ভিস দেওয়ার জন্য যা যা লাগে সেগুলো আমি শেখার প্রতি সময় দিতাম। সো পানি সরানোর জন্য আসলে কী কী লাগে ওগুলো শেখার জন্য আমি 1 মাস 2 মাস 3 মাস সময় দিতাম। তারপরে আমি ওই মানুষগুলোর কাছে যাইতাম, যা হয় দুইটা উপায়, একটা হলো অনেক মানুষের কাছে যাইতাম যাদের অল্প পানি সরাইতে হবে, অথবা এমন মানুষের কাছে যাইতাম যার অল্প পানি সরাইতে হবে কিন্তু তার জন্য অনেক জরুরি, সেকেন্ডটা পাইলে খুবই ভালো। এবং তারপর তার কাছে যাই বলতাম যে ওখানে তারপর অফারের বিষয়াদি চলে আসতো, যে এমন একটা অফার তারা দিতে হইতো যেটা তার জন্য না নেওয়াটাই ইললজিক্যাল। যেমন ধরো আমি তার বলতে পারতাম যে আমি আপনাকে পানি সরাই দিচ্ছি, আপনার এখন আমাকে কোনো টাকা দিতে হবে না, আগে আমি সরাই, এরপরে আপনি দেখেন যদি আপনার মনে হয় যে সরানো ভালো হয়েছে তাহলে আপনি আমাকে টাকা দিন, যদি আপনার মনে হয় যে সরানো ভালো হয় নাই, আজকের থেকে আগামী 6 মাস যখনই এখানে পানি জমবে আমি সরাই দিব, আপনার কোনো টাকাই আমাকে দিতে হবে না। কোনো একটা অফার আমি বানাইতাম যেটা তার জন্য অনেক সহজ হ্যাঁ বলা এবং অনেক কঠিন না বলা, এবং তারপর বেচার চেষ্টা করতাম সেই অফারটা। সে না কিনলে আরেকজনকে বলতাম, সে না কিনলে আরেকজনকে বলতাম, এভাবেই চেষ্টা করতাম যত তাড়াতাড়ি সম্ভব 1 লাখ টাকা 2 লাখ টাকা পার মাসে চলে যাওয়া যায়। নাইস। তোমাকে দেখে ভাই হাজার হাজার মানুষ ইন্সপায়ার হয় ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন জায়গায়। তো তুমি কোন জিনিস থেকে ইন্সপায়ার হয়েছিলা? আমি তো সব কিছু দেখে ইন্সপায়ার হই, মোটামুটি যাই দেখি আমি তা দেখলেই আমার ইন্সপায়ারিং লাগে, এবং সবাই যা করে আমার সব কিছু করতে ইচ্ছা করে। সেই যে এখানে তোমরা যখন পডকাস্ট করো, আমার মনে হয় যে আমার এরকম একটা পডকাস্ট থাকলে ভালো হতো, যে আমি মানুষজনের সাথে কথাবার্তা বলতে পারতেছি। মোটামুটি সব কিছুই আমাকে ইন্সপায়ার করে, আমি যাই দেখি। কালকে আমি একটা জুতার কোম্পানি দেখতেছিলাম, বাংলাদেশি, খুবই সুন্দর ওয়েবসাইট, এবং খুবই আমি সাধারণত বাংলাদেশি কোম্পানিকে শপিফাই ওয়েবসাইট বানায় বেচতে দেখি না অত। সো কালকে আমার দেখে খুবই ভালো লাগছে, এবং আমি চেষ্টা করবো ওই জুতার কোম্পানিতে হয় ইনভেস্ট করার অথবা সিমিলার কিছু শুরু করার। আমাকে খুবই ইন্সপায়ার করছে বিষয়টা। প্রতিদিন আমি হাজার হাজার এরকম জিনিসপত্র দেখি যেগুলো প্রত্যেকটাই অলমোস্ট আমার হয় করতে ইচ্ছা করে, অথবা তার সাথে কানেক্টেড হইতে ইচ্ছা করে, অথবা মনে হয় যে এরকম একটা জিনিস কাউরে দেওয়া করাই। আমার ব্যাপারে তোমার রিড কি ভাইয়া? না, কোনো রিড নাই, ভালো। মানে এমন কিছু আছে যেটা দেখে মনে হয়েছে যে এটা বলা উচিত? না, এরকম কিছু নেই। ছোট বয়সের মানুষকে জাজমেন্ট দেওয়া ঠিক না, মানে আমার থেকে ছোট না, লাইক জেনারেলি ছোট, জাজমেন্ট দেওয়া ঠিক না। আরও কয়েক বছর যাক, তারপরে জাজমেন্ট দেওয়ার সময় আসবে। ওকে। সো ভাইয়া, আমি আসলে লাইফে বিভিন্ন প্রবলেম ফেস করি। কিছু প্রবলেমস থাকে যেগুলো আমার মনে হয় যেগুলো ক্যামেরার সামনেও বলা উচিত। যেমন মনে করেন যে আমি
সমাজে মানে দেখছি এটা, ঠিক আছে, যে কিছু মানুষ থাকে যারা আপনাকে অনেক হেল্প করবে আপনার লাইফ আগানোর জন্য, বাট একটা সময় থাকে যখন ইন দ্য মিন টাইমই তারা আবার আপনাকে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক ওই জিনিসটা দেখাই দেয় যে আমি তোমার জন্য তো এটা করছি, তুমি কি দিচ্ছ। হোয়াট ইউ থিঙ্ক ভাই, এই ধরনের মানুষকে কি অ্যাভয়েড করা উচিত নাকি রিলেশনশিপ চালাই যাওয়া উচিত? বাট এরা আপনাকে হেল্পও করতেছে, ইন দ্য মিন টাইম এরা আবার আপনাকে খোঁচাও দিচ্ছে। আমি যখন এমন হয় যে কেউ একটা আমাকে যেভাবে ও হেল্প করতেছে আমাকে আগায় নিয়ে যাওয়ার জন্য, তো ওই হেল্প করার সময় আমার খুব 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 তার প্রতি একটা মানে হাম্বলনেস কাজ করে যে আগামী 5 বছর পরে যদি আমার এত টাকা হয়, সে যে কোনো প্রবলেমে পড়ুক না কেন তার বলার আগে যাতে আমি তার সাথে উপস্থিত হতে পারি। সো এটা হচ্ছে উপকার করলে আপনি উপকার বিপরীতে কিছু একটা ব্যাক পাবেন। যে যেমন ফার্ন ভাই, আজকে তুমি আমাকে এডিটিংয়ে সাপোর্ট করতেছো, তুমি আমার ওয়ান অফ দি ব্রাদার যে আমাকে অনেক অনেক জায়গায় সাপোর্ট করতেছো, নট লাইক এ মেন্টর। প্যাসিভ জানাতে এগুলো কেউ জীবনও পাবে না, তো মেন্টর হিসাবে আলাদা। সো এখন যদি তুমি আমাকে দেখায় দাও যে স্বামী আমি তোমার এডিটিংয়ে হেল্প করতেছি, তুমি আমার কি দিচ্ছ, তুমি আমার কী করতেছো, তুমি এটা কেন ঠিক করে করতেছো না, সো তখন আমার কেমন যেন গিল্টি ফিল হবে না বা আমার হাম্বলনেস আর কাজ করবে না। আমার চিন্তা হবে যে এই লোক তো আসলে মানে কি দেখাই দেয় সব কিছু। হোয়াট ইউ থিঙ্ক, এরকম মানুষজনের সাথে কি আমাদের রিলেশনশিপ বিল্ড করে আগায় যাওয়া উচিত নাকি অ্যাভয়েড করা উচিত? সমাজে অনেক মানুষ আছে ভাই। অ্যালেক্স হরমোজির একটা কথা আছে যে ইফ ইউ হ্যাভ নো মানি ইউ শুড হ্যাভ নো শেম। যখন আমার ইনফ্লুয়েন্স কম, তখন যখন আমার টাকা পয়সা কম, ইনফ্লুয়েন্স কম, পাওয়ার কম, তখন আমার সেইমও কম থাকা উচিত, কারণ আমি তখনও ওই পর্যায়ে যাই নাই যেই পর্যায়টা আমাকে ওই লাক্সারিটা দেয় সম্পর্কগুলার থেকে চলে যাওয়ার। ওরকম একটা পর্যায়ে আসবে, সবারই ঘুরে ফিরে সময় আসে। সো তোমারও এরকম একটা টাইম আসবে যখন তুমি কেউ একজন এরকম কিছু শোনাইতে চাইলে বা কেউ একজন এরকম কিছু বলতে চাইলে তখন বলতে পারবা যে করলাম না এটা, বা ওই জিনিস হইল না, কিছু যায় আসে না। যতদিন পর্যন্ত ওই জিনিসটা আসে নাই ততদিন পর্যন্ত লিস্ট করে রাখা কোথাও বা ভুলে যাওয়া, এই দুটোই অপশন। একটা টাইমে আসবে যখন তুমি এটার বদলে কিছু করতে পারবা, জাস্ট তোমার ওই টাইমটা আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমার ভাইয়া ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা ছিল? ইন্টারনেটের আবিষ্কার। ইন্টারনেটের আবিষ্কার না মিললে আমি কোথাও থাকতাম না। এটা সবচেয়ে বেশি পুশ কিভাবে পাইছিল? যেমন মনে করো ভাইয়া, আমার হচ্ছে কি আমার আম্মু আমাকে অনেক বেশি পুষ দেয়, তুমি জানো সবচেয়ে বেশি পুষ দেয় এমনকি সব কিছুতেই। আমার আম্মা না থাকলে আমি আজকে এত এই জায়গায় বসে পডকাস্টও করতাম না, তো দূরের কথা পডকাস্ট। অ্যান্ড সব কিছুতে একটা দোয়া আছে, হয় মা বাপ মা একটা দোয়া আছে, আমি মানে যেমন ফার্ম ভাই মশাল আজকে তোমার মা বাবা দোয়া না থাকলে তুমি জীবন ফার্ম হইতাম না, হোয়াট এভার যত কিছুই করো না কেন। সো এই জিনিসটা আসলে কি যে যেটার কারণে এরকম একটা বিষয় ঘটে? আল্লাহ ইচ্ছা আপনার দোয়ায় মানুষজন চায় যাকে এবং অ্যাক্সিডেন্ট লাখ সব অনেক কিছু বিনায় আসলে হয় যা হওয়া তোমার হাতে ভ্যারিয়েবল। আমরা লাইফটা অনেকটা একটা ফেসবুক অ্যাডের মতো। তুমি যখন একটা ফেসবুক অ্যাডে আসলে একটা ফেসবুক অ্যাড ভালো করার দুইটাই উপায়, কারে দেখাচ্ছি এবং কি দেখাচ্ছি। এর বাইরে আসলে ফেসবুক অ্যাড ভালো করানোর কোনো উপায় নেই। আমি যদি তোমাকে যে কোনো একটা ক্যাম্পেইন আয়না বলি যে শামীমের ক্যাম্পেইন আরও ভালো করতে হবে, কি করা যায়? তুমি আমাকে হয় বলবা যে ভাই এটা টার্গেটিং ঠিক হয় না, এটারে এরে এরে দেখানো উচিত। আমি যদি বলি না এটা টার্গেটিং ঠিক আছে, অন্য কোনো কিছু করতে হবে, তখন বলবো যে ভাই তাহলে ক্রিয়েটিভের ভিতরে ইমেজ আছে, ভিডিও দিয়ে দেখি, একটা ভিডিও আছে আরেকটা ভিডিও দিয়ে দেখি অন্যরকম, একটা ইমেজ আছে আরেকটা ইমেজ দিয়ে দেখি অন্যরকম। এই দুই জিনিস করা বাইরে আর কিছুই করা সম্ভব না একটা ফেসবুক এর ভিতরে। আর কি করবো কোথায় না, মানুষ ফেসবুকে যাবে, সে একটা ইমেজ দেখবে বা সে একটা ভিডিও দেখবে এবং উপরে কিছু টেক্সট আয়া থাকবে। সো এই দুই ভ্যারিয়েবল ছাড়া অন্য কোনো ভ্যারিয়েবল আমরা কন্ট্রোল করতে পারি না, বাকি সব কিছুর আমাদের আর হাতে নেই। একইভাবে তোমার লাইফের ক্ষেত্রে দেখবা যে কিছু ভ্যারিয়েবল খালি তোমার কন্ট্রোলে আছে, তুমি কতটুকু হার্ডওয়ার্ক করতে পারবা ওটা তোমার উপরে। তুমি কি শিখবা বা তুমি কতটুকু রিসার্চ করছো কি শিখবা এটা বোঝার জন্য, ওটা তোমার উপরে। তুমি কাদের সাথে মিশতেছো, কি কনজিউম করতেছো, এগুলো তোমার উপরে। আরও হাজার হাজার জিনিস আছে যেগুলো তোমার উপরে না। সো ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। এরকম ফেসবুক অ্যাডে আমি হাজার হাজার জিনিস আছে যেগুলো আমাদের উপরে নাই, সো আমরা ওগুলো নিয়ে চিন্তা করি না। সারাউন্ডিং নিয়ে আবার একটু আসি ভাইয়া, তোমার আশেপাশে সারাউন্ডিংটা কারা কারা ছিল বা কারা আশপাশে ছিল যার কারণে তুমি খালি ফারান হয়েছো? বিকজ মোস্ট অফ দি পিপল যারা দেখতেছে তারাও ইন্সপায়ার হতে পারে যে ওকে আমিও যদি এরকম একটা সারাউন্ডেবল মানুষের পাশে থাকি, আমিও একদিন এরকম একটা মানুষ হব। আমার আশপাশে ফ্যামিলি এবং বন্ধুবান্ধব ছাড়া তেমন এক্সেপশনাল বড় লোক অনেক সাকসেসফুলি তখন কেউ তো ছিল না, বাট আবার
অনেক গরিব এরকম রমেশ অভ্যন্তরিত এরকম মানুষেরই ছিল আমার আশপাশে সবসময়। স্কুল ছিল উদয়ন, তারপর আমার কলেজ ছিল ঢাকাপাড়া, পরে ছিলাম নর্থ সাউথে, তারপরে ছিলাম ট্রিনিটিতে। সব জায়গায় আমার কিছু কিছু করে ফ্রেন্ড হয়েছে যাদের অনেকে আমার সাথে এখনো আছে, ও যাদের অনেকে আবার নাই। তেমন কোনো আহামরি এক্সেপশনাল কারো সংস্পর্শে আমি আসছি বা থাকার চেষ্টা করছি মনে হয় না। আমি ইন্টারনেটে আসলে সবই পাওয়া যায়। যে লাইফে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসে, যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসি, এমন একটা জিনিস মনে হয় নাই যে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসি। আমি খুব একটা ম্যাটেরিয়ালিস্টিক না, আমার কোনো জীবনে 3টা অপশন দেব। 1 নাম্বার হচ্ছে টাকা, 2 নাম্বার হচ্ছে বাবা মা, আর 3 নাম্বার হচ্ছে ওয়াইফ। বাবা মা প্রবলি হবে, কারণ বায়াস হোয়াট ইজ প্রবাবলি 100%ই তো হয় না, বেশিরভাগ মানুষের জন্য তাই হওয়া কথা। কারণ ফার্স্ট প্রিন্সিপাল বায়াসে কুটে আসার কথা, যার সাথে তুমি কাউকে বেশি সময় থাকতে দিয়ে না থাকলে তুমি থাকতাম না, যে আসাটা উচিত। আমার মনে হয় কেউই আছেন যে বলবে তোমার যে এত টাকা ভালোবাসি যে টাকা না থাকলে তুমি এই যে কৃত্রিম, খুব বেশি মানুষ নাই। রাইট সো বাবা মা কি সবচেয়ে বেশি ভালো শুনে দেয়। রাইট সব কিছু যদি আজকে আপনার আবার সব শেষ হয়ে যায় আজকে, তাইলে আপনি কি দিয়ে আবার শুরু করতেন এবং কোন মিস্টেকটা আপনি অ্যাভয়েড করতেন? সব কিছু যদি আবার শেষ হয়ে যায়, আমি ওই যেটা বললাম, আমি সার্ভিসেবল কোনো একটা বিজনেস দিয়ে শুরু করতাম। কারণ সার্ভিসেবল বিজনেস শুরু করা সবচেয়ে সহজ এবং সবচেয়ে সহজে সব তাড়াতাড়ি টাকা পাওয়া যায়। থিঙ্ক সার্ভিসেবল কোনো একটা সার্ভিস বিক্রি করার চেষ্টা করে। মিস্টেক অ্যাভয়েডের পার্টটা একটু কঠিন, কারণ এত মিস্টেক, এবং বেশিরভাগ সময় আমি বিভিন্ন জিনিস শিখছি আসলে বিভিন্ন ধরনের ভুল করে। সো কোন মিস্টেক, হয়তো আমি আরও অনেক তাড়াতাড়ি গুগল অ্যাড চালাইতাম আমার বিভিন্ন জিনিসপত্র বেচার জন্য। প্রত্যেকটা প্ল্যাটফর্ম যত দিন যায় তত এক্সপেন্সিভ হয় পেইড মিডিয়া বাইংয়ের কথা চিন্তা করলে। সো হ্যাঁ, এখন যেহেতু আমি এই জিনিস জানি, এখন হয়তো আমি আরও অনেক খরচ করতে পারতাম যদি আমি এই নলেজ আগে থাকতো। কাজ, পরিবার, পার্সোনাল লাইফ, এই সব কিছুকে কীভাবে ব্যালেন্স করেন এত ব্যস্ততার ভিতরে? না, অত ব্যস্ততা আসলে একটু স্ট্রাকচার হয়ে গেলে সব সহজ হয়, এরকম হয় না। মানে অনেক কাজ করতে তো হয়, এটা তো অবভিয়াস, এবং এটা মোটামুটি সবাই জানে, যে না সবাই বুঝে, এবং তাদের জীবনে এটাই হবে যে যখন আপনার ন্যাচারাল, এটা আপনার বিজনেসেস যখন বড় হবে বা আপনি যখন অনেক জিনিস ইনভলভ হবেন, আপনার কাজের পরিমাণ বাড়বে, যার একটা ন্যাচারাল বাই প্রোডাক্ট হইল না কাজ করার সময় কমবে। সো ম্যানেজ আসলে করা হয় না। সবাই, আই থিঙ্ক আমার আশপাশে যারা আছে সবাই স্যাক্রিফাইস করে এই ব্যাপারটা মেনে না নিয়ে, তো আসলে কিছু করার নেই। সো মাইনে নিতেই হয়েছে যে হ্যাঁ, ও অনেক কাজকর্ম করবে, ও এই জায়গায় ঢাকায় আসলো, এই জায়গায় থাকবে না, এই জায়গায় থাকবে। আই থিঙ্ক সবাই মেনে নেয় ফর দ্য গ্রেটার গুড। বাংলাদেশে ভাই কোন কোন বিজনেস আছে যেগুলো আপনি দেখতেছেন ডিমান্ড কম এবং ওগুলা করলে ভালো হবে খুব? বাংলাদেশে অলমোস্ট সব বিজনেসই এখনও আর অনেক গ্রো করার পোটেনশিয়াল আছে, যদি কেউ ব্র্যান্ড বানানোর পেছনে সময় দেয়। আজকে যে সমস্যাটা আমি দেখি বাংলাদেশে সবচেয়ে বড়, সেটা হলো সবাই ইমিডিয়েটলি ব্র্যান্ডিংয়ের উপরে ফোকাস না করে ফেসবুক অ্যাড টাইপ জিনিসপত্র দিয়ে কাস্টমার অ্যাকুইজিশনের দিকে চলে যায়। কাস্টমার অ্যাকুইজিশনের দিকে যাওয়াটা খারাপ না, এবং কাস্টমার তো আমার লাগবেই কোনো একটা বিজনেস চালাইতে হইলে। ব্র্যান্ড জিনিসটা একটু সুপারফিশিয়াল, ব্র্যান্ড তো আসলে ধরা যায় না। সো ব্র্যান্ড এর পেছনে এই কারণে এফোর্ট অনেকে দিতে চায় না, উইচ কাইন্ড অফ মেক সেন্স, বোঝা যায় যে কেন দিতে চায় না, কারণ এটা মেজার করাটা কঠিন। বাট আই থিঙ্ক যে কোনো বিজনেস, অলমোস্ট যে কোনো বিজনেস, কেউ যদি একটু যত্ন করে যে প্রথম 6 মাস আমি খালি ব্র্যান্ডিংয়ের উপরেই কাজ করব, তারপরে যে আমি চিন্তা করবো এখন কাস্টমার কীভাবে পাওয়া যায়, এই ফিলোসফিটা 99% কমার্স বিজনেসের উপর বসাইলে আই থিঙ্ক ওগুলাকে রিপ্লেস করে দেওয়া সম্ভব। সো যিনি আজকে ফেসবুকে শাড়ি বেচতেছেন, বা যিনি আজকে ফেসবুকে মাছ বেচতেছেন, বা যিনি আজকে যে কোনো কিছু বেচতেছেন, আমি যদি ভাবি যে আমি ওই সেম জিনিসই করব, কিন্তু আমি প্রথম 6 মাস বা প্রথম 1 বছর শুধু ব্র্যান্ড বানানোতে ফোকাস করব, তারপরে যে আমি বেচার চেষ্টা করব, আই থিঙ্ক ওনাকে খুব কঠিন কম্পিটিশন দিতে পারবে যে কেউ। ভাই অনেকেই শুরু করতে চায়, ফ্রিল্যান্সিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, বাট তারা কনফিউজ থাকে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে যে ক্লায়েন্ট কীভাবে পাবে তারা? হয় এটা তো তাদের মেইন একটা জিনিস থাকে।
আমি কী করবো, আমি এটা করবো না সেটা করবো। সো হাউ ক্যান সামওয়ান গেট দেয়ার ফার্স্ট ক্লায়েন্ট ফ্রম মার্কেট প্লেস অর মার্কেট প্লেসের বাইরে থেকে? মার্কেট প্লেসের ভিতরে তো ফিক্সড স্ট্রাকচার, মার্কেট প্লেসের ভিতরে তোমার নিজের কারিশমা দেখানোর সুযোগ কম, কারণ তোমার ভেরি ডিফিকাল্ট ভাইয়া মার্কেট প্লেসের ভিতরে। মার্কেট প্লেসের ভিতরে ফিক্সড রুল আছে। সো আপওয়ার্কের ভিতরে আমরা জানি যে একটা জবে যখন অ্যাপ্লাই হয় তোমার এগেইন আমরা ভ্যারিয়েবলের অ্যাঙ্গেলটা যদি ফেরত যাই, আমাদের হাতে অপশন কী কী আপওয়ার্কের ভিতরে? আমরা অনেক বেশি কানেক্ট ব্যবহার করতে পারি। তুমি কখনো আপওয়ার্কে অ্যাপ্লাই করছো কোনো জবে? না। আপওয়ার্কের ভিতরে অনেক বেশি কানেক্ট অ্যাড করা যায়, এটা একটা অপশন আমার। আরেকটা অপশন হলো খুব সুন্দর কভার লেটার লিখতে পারি আমি। আর একটা অপশন হলো আমি আমার কভার লেটারের ভিতরে আমি কভার লেটার লিখতে পারি এবং আমার প্রোফাইল যেন সুন্দর থাকে এবং আমি কিছু পোর্টফোলিও অ্যাড করতে পারি। এর বাইরে আপওয়ার্কের ভিতরে খুব বেশি মাঝে যা দেখানোর সুযোগ আমার নাই। সো এই কয়টা ভ্যারিয়েবলকেই তুমি কীভাবে একসাথে নিতে পারো এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে। সো নর্মাল মানুষজন নর্মাল কভার লেটার লিখতেছে, আমি নর্মাল কভার লেটার না লিখা আমি একটা লুম বানায় ভিডিওতে ওনাকে দেখাই যে ওনার এই প্রবলেমটা আমি কীভাবে সলভ করব। নর্মাল মানুষজন বলছে যে হ্যাঁ তুমি আমাকে প্রত্যেক ঘন্টায় $15 দিও, আমি বলি যে প্রথম 3 ঘন্টা তোমার কোনো টাকা দিতে হবে না, এবং আমি ওই লুমটাও পাঠাই, বলি যে আমি এইভাবে করব, তুমি দেখো তোমার জন্য এটা মেক সেন্স করে নাকি। সো প্ল্যাটফর্মের ভিতরে থেকে যত ধরনের কারিশমা দেখানো সম্ভব, কারণ এর বাইরে আর কোনো কিছু করার সুযোগ নেই। ফাইবারে আমি কখনো কাজ করিনি, বাট ফাইবারে আই থিঙ্ক ফিক্সড কিছু ফরম্যাট আছে যার বাইরে আসলে কাজ করা সম্ভব না। মার্কেট প্লেসের বাইরে যদি আমরা চলে আসি তখন অনেক ধরনের অপশন আমাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। প্রথম অপশন হলো গিয়ে অ্যাভেলেবিলিটি অফ চ্যানেলস। সো আমি একটা কোম্পানির মালিককে অনেকভাবে এগেন সেম প্রিন্সিপাল, যেই প্রিন্সিপাল আমরা ফলো করতে চাচ্ছিলাম নেটওয়ার্কিং করার জন্য। সো একটা কোম্পানি আমি আজকে ক্রাঞ্চ বেজে দেখলাম যে এই কোম্পানি $2 মিলিয়ন ফান্ড পাইছে। সো ওই কোম্পানির সিইওকে এটা বাইর করা আজকের দিনে কোনো ঘটনাই না, ক্রাঞ্চ বেজেই সম্ভবত থাকবে যে সিইওকে। সো মালিককে আমি খুঁজে বের করলাম, কোম্পানিটা আমি অ্যানালাইসিস করা শুরু করলাম, বোঝার চেষ্টা করলাম যে আমার যে সার্ভিস সেই সার্ভিস এই কোম্পানির জন্য কোনোভাবে বসে নাকি বসে না। যদি বসে খুবই ভালো। এরপরে আমি এখন চিন্তা করবো যে ঠিক আছে আমি এখন ওনার জন্য কীরকম একটা অফার বানাইতে পারি যে অফারটা ওনার জন্য অনেক কঠিন হবে না বলা। সো হইতে পারে যে আমি যদি ওনারা ফেসবুক অ্যাড বেচতে চাই, আমি রিসার্চ করে দেখতে পারি যে ওনার 5-8টা কম্পিটিটর ফেসবুক অ্যাড চালায় নাকি, যদি চালায় তারা কেমন চালায়, আমি ওটার পুরো একটা অ্যানালাইসিস বানাইতে পারি এবং তারপরে আমি ওনাকে একটা ইমেল করতে পারি, সিসিতে আমি তাকে রাখতে পারি যে ওনাকে ফান্ড দিছে। কারণ আমি মাত্রই দেখছি ক্রাঞ্চ বেজে যে উনি ফান্ডিং পাইছে গতকালকে। যারা ওনাকে ফান্ড দিছে তারা ওনার থেকেও বেশি আগ্রহী ওই কোম্পানি গ্রো করানোর জন্য, কারণ ওনারা মাত্র কালকে ফান্ডটা দিছে। সো আমি যারা ফান্ড দিছে তাকেও সিসিতে রাখবো, সিইওকেও সিসিতে রাখবো এবং তারপর ওনাকে বলবো যে আমি একটা রিপোর্ট বানাইছি তোমার, আমি দেখলাম তুমি কালকে ফান্ড পাইছো, আমি একটা রিপোর্ট বানাইছি যে তোমার 8টা টপ কম্পিটিটর ABCD নামগুলা বলবো যে এরা ফেসবুক অ্যাড দিয়ে কীভাবে গ্রো করতেছে, এটার একটা রিপোর্ট আমি বানাইছি, তুমি চাও নাকি। চান্স খুব কম যে সে রিপ্লাই দিবে না, কারণ তার ইনভেস্টরও সিসিতে আছে। রিপ্লাই না দিলে, এরকম একটা ইমেলের রিপ্লাই না দিলে তার ইনভেস্টরের কাছেই ব্যাপারটা দেখতে খারাপ দেখাবে এবং সো ওই প্রেশারের কারণেই সে রিপ্লাই দেবে। এবং প্লাস জিনিসটা ভ্যালুয়েবল যে হ্যাঁ আমি দেখতে আগ্রহী তো যে আমার 8টা কম্পিটিটর কীভাবে ফেসবুক অ্যাড চালাইতেছে আমি একটু দেখি। ওই আমি এন্ট্রি পাইলাম, এরপরে আমি তাকে বলবো যে ওকে ঠিক আছে তুমি এটা, আমি দিন পরে জিজ্ঞেস করবো যে হ্যাঁ রিপোর্টটা কি ভালো লাগছিল নাকি, কোনো কিছু যদি জানার থাকে আমাকে বললো। তার 2 দিন পরে আমি বলবো যে আমি এই ধরনের জিনিসপত্র দিই, তোমার জন্য আমি একটা অডিট বানাইছি, তুমি একটা কলেজ ফ্রি থাকলে আগামী সপ্তাহে আমি তোমার দেখাইতে পারি যে কী কী জিনিস তোমার করা উচিত বলে আমার মনে হয়। তারপর আস্তে আস্তে যাই বিক্রির চেষ্টা করব। অত কঠিনও না যত কঠিন মানুষ ভাবে, জাস্ট ভলিউম গেম। অনেকগুলা এরকম জিনিস করতে হবে 1-2টা রেজাল্ট পাওয়ার জন্য। বাট জিনিস যেগুলো কঠিন এই কারণে, কারণ অনেক করতে হচ্ছে। কঠিন এই কারণে না যে কাজটা কঠিন, কাজটা সহজ। হোয়াট ইউ থিঙ্ক ভাইয়া, একটা নিশ প্রোডাক্টের বিজনেসকে কীভাবে গ্রো করা যায়? কোন দেশে? বাংলাদেশে একটা প্রোডাক্ট বলো, একটা কমেডি টাইপ প্রোডাক্ট যে একটা আছে না যে ভাই শুরু করছে, ওই যে নাম মনে আসতেছে না এখন, ষড়যন্ত্র বোর্ড গেম। এটা কীভাবে করা যায়? যে কোনো কিছু প্রমোট করার উপায়ে, মানে যখন আমরা মার্কেটিং বলি আমরা মেনলি 2টা জিনিস বলি। 1 নাম্বার জিনিস হলো আমরা চাই অনেক মানুষ জানুক যে আমি আসি। সো এই যে বোর্ড গেমটা আছে দুনিয়ায়, এটা অনেক মানুষ জানুক, এটা আমরা চাই। আরেকটা জিনিস হলো আমি চাই যে যারা জানছে যে বোর্ড গেম আছে তাদের মধ্যে অনেকে বোর্ড গেমটা কিনুক। সো এই 2টাই আমার মার্কেটিংয়ের গোল, এছাড়া আমার আর কোনো গোল নাই। আমি চাই অনেক মানুষ জানুক আমার প্রোডাক্ট কী, এবং আমি চাই যারা জানছে আমার প্রোডাক্ট কী তাদের মধ্যে অনেকে আমার প্রোডাক্ট কিনুক। সো অনেক মানুষ আমার প্রোডাক্ট আছে যে এইটা অনেক মানুষকে জানানোর উপায় কী, কিছু ফিক্সড উপায় আমরা অলরেডি জানি যেগুলা সবাই করে। সো
ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, অর্গ্যানিক কন্টেন্ট যদি আমরা ডিজিটালে থাকতে চাই। আর যদি তুমি অফলাইনে যাইতে চাও তাহলে টিভি অ্যাড, রেডিও অ্যাড, ব্যানার, বিলবোর্ড, পোস্টার ইত্যাদি ইত্যাদি। এই 10-15টা উপায় আমার অনেক মানুষকে জানানোর জন্য যে আমি আসি। এই জানানোর প্রসেসেই যদি আমি সুন্দর করে জানাইতে পারি, কিনতে না বললেও এই জানানোর প্রসেসেই আমার এনাফ পেইড অ্যাকুইজিশন হয়ে যাওয়ার কথা পরবর্তী ক্যাম্পেইন ফান্ড করার জন্য, যেখানে আমি মানুষকে বলবো যে তুমি তো অলরেডি জানো আমি আসি, এখন এই 3টা বোর্ড গেম একসাথে কিনলে 25% অফ, বা একটা অফার চলতেছে, বা আমি একটা নতুন জিনিস লঞ্চ করছি, এই জিনিস তুমি কিনবা নাকি, আর্লি বার্ড ডিসকাউন্ট চলতেছে এত। সো এগেইন ওইটা আমি সেম 10-11টা মেথড দিয়ে পুশ করার চেষ্টা করবো। এর বাইরে আর কোনো কিছু নাই যেগুলো একজন ব্যবহার করতে পারে তার জিনিস বেচার জন্য। এবং আমি আমার যারা কিনবে তাদের যত কাছে যাইতে পারি তত ভালো। আমি যদি ফেসবুক অ্যাড দিয়ে যাইতে চাই খারাপ না, কিন্তু আমি যদি এমন একটা জায়গায় যাইতে পারি যেখানে সব বোর্ড গেম যারা খেলে তারা বসে থাকে, তাদের সামনে যাই বেচার চেষ্টা করতে পারি, আরও ভালো। সো কাস্টমারের যত ক্লোজ প্রক্সিমিটিতে আমি যাব তত আমার বিক্রি করতে পারার চান্স বাড়বে। তুমি ভাইয়া পার্সোনালি কোন বিজনেস আইডিয়াতে ইনভেস্ট করতে আগ্রহী? প্রোডাক্ট বেসড এমন কিছু যেটা অনেক মানুষ করে না বাট কিছু মানুষ করে, এবং যেই বিজনেসের সবচেয়ে বড় সমস্যা হইল যে টাকা নাই গ্রো করার জন্য। এই 3টা কম্বিনেশন যদি মিলে তাহলে আমি খুবই আগ্রহী হব সেই বিজনেসে ইনভেস্ট করার জন্য। হ্যাঁ, এই 3টা যদি মিলাইতে পারি। এমন কি মনে হয় ভাইয়া যে এইচএসসির পরে, ইন্টারের পরে কারো অ্যাব্রোড যাওয়া উচিত? মানে অ্যাব্রোড না গিয়ে কি সে বাংলাদেশে কিছু করতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, মানুষ তো করতেছে অনেক কিছু। সো আমি তো নিজে গেছি ব্যাচেলরের পরে। সো আমি নিজে যেটা করছি আমি সবাইকে ওটাই করতে বলি, কারণ অন্য কিছু ভালো হইলে তো আমিই করতাম। সো আমি সবাইকে ওটাই বলি যে ব্যাচেলরের পরে যাইতে, তখন আপনি এনাফ ম্যাচিউর, প্লাস মাস্টার্স ব্যাচেলরের থেকে অনেক বেশি কম সময় লাগে শেষ করতে। সো আমার জন্য সবাইকে আমি ওটাই রেকমেন্ড করবো যে মাস্টার্সে যাইতে, ব্যাচেলরে না যাইতে। ফিজিক্যাল জব মার্কেট ভাই অনেক কম্পিটিটিভ হচ্ছে, তারপরে আপনার এআই সব কিছুকে রিপ্লেস করে ফেলতেছে। এমন একটা সময় আমি নিজে জানি, আমার একজন পার্সোনাল এমন একজন ভাই আছে যে হচ্ছে গিয়ে এটিএমে চাকরি করতো। সত্য কথা ভাই, এটিএমে চাকরি করতো, ওর এটিএমে চাকরি চলে গেছে, কারণ ওই এটিএমে নাকি কি একটা বসাই দিচ্ছে সিসি ক্যামেরার মতো, ওইটিই দেখতে পারে, ওর আর দরকার নাই। সো এটা এআই না হলেও বাই ডিফল্ট এটা একটা এআই, ঠিক আছে না? সো এরকম এআই মানে পুরো সব কিছু রিপ্লেস করে দিচ্ছে। এমন একটা সময় তোমাকে মনে হয় যে সবার এন্টারপ্রেনারের দিকে চলে যাওয়া উচিত? আমার মনে হয় আগামী 20 বছরে খুবই খারাপ সময় আসতে যাচ্ছে, যখন এখন তো সম্ভবত 21 লাখ বেকার বের হয় বছরে, তখন আমরা দেখব যে বছরে হয়তো 50-এর আশপাশে হয়তো অন আ গিভেন ইয়ার বেকারত্বের হার থাকবে। আমাদের 50 লাখের মতো মানুষ থাকবে বছরে। অনেকগুলো কারণ, একটা কারণ তো এআই এর এফেক্ট এখনও তো ওভাবে পড়তেছে না, এবং আমরা অনেক জোক টোক করে উড়াই দিচ্ছি, অনেক ক্ষেত্রে হয়তো অনেকে ফিল করতেছে না, এবং যারা ফিল করতেছে না তারা অ্যাকচুয়ালি এখন জব মার্কেটে নাই, হচ্ছে তাদের উপর ওরকম প্রেশার পড়তেছে না, তারা তো চিন্তিত না। বাট যেটা হবে সেটা হলো প্রত্যেকটা ফেজে প্রত্যেকটা কোম্পানির এআই আসতেই হবে, কারণ একটা কোম্পানির প্রধান দায়িত্ব হলো সেই কোম্পানির স্টেক হোল্ডারদের জন্য প্রফিট দেওয়া। একটা কোম্পানি, সেটা পাবলিক কোম্পানি হোক, প্রাইভেট কোম্পানি হোক, কোম্পানির মূল দায়িত্বগুলোর একটা হলো গিয়া প্রফিট জেনারেশন। তো সেটা যদি নন প্রফিট কোম্পানি না হয়, এবং যখন একটা কোম্পানি দেখবে যে এইখানে আমার 30টা মানুষ আছে, এই 30টা মানুষকে আমি 2টা অটোমেশন দিয়ে বা 3টা এআই দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি, কোনোভাবেই এই জিনিস সম্ভব না যে সেই কোম্পানির ডিসিশন নিবে যে না আমি 30টা মানুষই রাখবো। এটা কোনোদিনও হবে না। সো ওই 30টা মানুষের চাকরি চলে যাবে। আমার পরিচিত এরকম অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, আমরা সবাই চিনি এরকম কোম্পানি, যাদের 1 লাখ টাকা বেতনের এমপ্লয়ি ছিল, 1.5 লাখ টাকা বেতনের এমপ্লয়ি ছিল, চাকরি চলে গেছে। সো এমন মানুষজন আছে যাদের সাথে তোমার, আমি ক্যামেরায় বলতেছি না, বাট তোমার হয়তো কথাবার্তা হয়েছে কখনো, আমার সাথে রেগুলার কথা হয়, আমাদের পরিচিত কোম্পানি এবছরের শুরুর দিকে 21 জন সি সুইটের মানুষ ছাঁটাই করছে, প্রত্যেকে 1 লাখ টাকার বেশি বেতন পাইতো। বিএটিকে আমরা বলতাম যে এমন একটা কোম্পানি যেখানে সবাই ব্যাচেলরের পরে এমটিও হইতে চায়, এবং ওই কোম্পানি ছাঁটাই করে না। বিএটির টেরিটরি অফিসার হওয়া, আমরা যখন ব্যাচেলরে পড়তাম তখন বেশ প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল। বিএটি 40% ছাঁটাই করছে। ছাঁটাইয়ের থেকেও আরও বড় সমস্যা হলো, তারপর ধরো এইচএসবিসি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, সম্ভবত 1 বছর বা 2 বছর এরকম লাগবে, বন্ধ হয়ে যাবে অ্যানাউন্স করছে।
ছাঁটাই একটা সমস্যা, আরেকটা সমস্যা হইল গিয়ে হায়ারিং ফ্রিজ। সো অনেক কোম্পানি যেটা করতেছে তারা ছাঁটাই করতেছে না, বাট তারা নতুন লোকও নিচ্ছে না। সো প্রত্যেক বছর তো ইনফ্লাক্স আসে মানুষের, সো প্রত্যেক বছর আরও 30 লাখ মানুষ চাকরি খুঁজতেছে, এরকম হয়। এতদিন তো এটা অ্যাবজর্ভ করতো মার্কেট, অনেক মানুষ বিভিন্ন জায়গায় ঢুকে যাইতো, চাকরি পেয়ে যেত। এখন যে সিচুয়েশন আসতেছে কেউ নিবে না। সো কেউ যখন তোমার নিবে না, কারণ তুমি যা করতা, এখন আস্তে আস্তে মানুষ রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমাকে নিচ্ছে না, কারণ আমি যা করতাম ওই কোম্পানিতে যেয়ে তা আসলে এআই আরও ভালো মতো করতে পারে এবং 24 ঘন্টা করতে পারে এবং অনেক সস্তা। সো মেক সেন্সই আসলে করে না আমার তার নেওয়া। এই জিনিসটা আই থিঙ্ক হিট করবে আগামী 5 বছরের আশপাশে, হয়তো সময় লাগবে এই জিনিস হিট করার জন্য, এবং তখন আমাদের মার্কেটের অবস্থা অনেক খারাপ হবে। প্লাস তুমি দেখবা যে এই রেসটা, যেই রেসটায় আমি যদি আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে থাকি, ইন্ডিয়ায় 150 কোটি মানুষ, আমাদের 20 কোটি মানুষ। ইন্ডিয়ায় 150 কোটি মানুষ, আমাদের 20 কোটি মানুষ। আমি যদি নর্মালি কমন সেন্স দিয়ে চিন্তা করি, ভালো ভিডিও এডিটর ইন্ডিয়ায় আছে নাকি বাংলাদেশে বেশি আছে? ইন্ডিয়ায় বেশি আছে। কারণ ইন্ডিয়ায় 150 কোটি মানুষ, 1%, 0.001% ভালো ভিডিও এডিটর হইলেও ওটা দেখা যাবে বাংলাদেশের হাফ, একটা শহরের সমান। প্লাস ইন্ডিয়ার এডুকেশনে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়া সবাই ভালো ইংরেজিতে কথা বলতে পারে। তো ইন্ডিয়ার সাথে আমি কম্পারিজনটা করতেছি কারণ আমাদের স্পেসে ইন্ডিয়া আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর। কোনোভাবে এই জিনিস প্লাস এখন এআই আসছে, এআই আমিও পাইছি, এআই ইন্ডিয়াও পাইছে, কিন্তু ইন্ডিয়ার একটা কোম্পানি, আমি যদি এগেন ভিডিও এডিটিংয়ের এক্সাম্পলের ভিতরেই থাকি, মনে করো আমি মাসে 50 জন ক্লায়েন্টের জন্য ভিডিও এডিটিংয়ের কাজ করি বিদেশি, আমি বাংলাদেশে বসে কাজ করতেছি, আমি মাসে $5,000 পাই। ইন্ডিয়ান একটা এজেন্সি সেম সার্ভিস দেয়, সেম $5,000 পায়। এখন যে সুবিধাটা হবে ইন্ডিয়ান এই এজেন্সিটার, এআই এনাবল হওয়ার কারণ, সো ওদের ট্যালেন্ট পুল অলরেডি ভালো ছিল, এখন এআই ব্যবহার করে ওদের টপ 1% আরও বেশি আউটপুট দিতে পারবে, আমাদের টপ 1% আরও বেশি আউটপুট দিতে পারবে এআই ব্যবহার করে। কিন্তু ওরা যে স্কেলে দিতে পারবে আমরা ওই স্কেলে দিতে পারবো না, কারণ ওদের 1% মানে অনেক। আমাদের 1% অ্যাবসোলুট নাম্বারে আমাদের টপ 1% ভিডিও এডিটর ধরো ঢাকায় আছে 500 একদম টপ 1% কোয়ালিটি ভিডিও এডিটর। ইন্ডিয়ায় যদি আমি ভাবি টপ 1% ভিডিও এডিটর কতগুলো আছে? 50,000। সো 500 জনকে আমি এআই দিয়ে বলবো আরও ভালো কর, 50,000 জনকে আমি এআই দিয়ে বলবো আরও ভালো কর। 50,000 জন যে ইম্প্যাক্ট ফেলবে ওই এআই দিয়ে ভালো করতে যায়, 500 জন কখনোই ওটা করতে পারবে না। সেটা ওই 500 জনকে 50,000 অ্যাবজর্ব করে ফেলবে, নিয়ে নেবে, ওদের সব ক্লায়েন্ট ওরা নিয়ে নেবে। 2-1টা ক্লায়েন্ট হয়তো থেকে যাবে, বাট বেশিরভাগই নিয়ে নেবে। এরাও বিপদের মধ্যে আছে, কারণ যে ক্লায়েন্ট, ইন্ডিয়াও বিপদের মধ্যে আছে, কারণ যে ক্লায়েন্ট সে তারপর বলবে যে আমি এরেও হায়ার করবো না, আমি এআই দিয়ে নিজেই করবো, আমার এরেও লাগবে না। সো এরা অলরেডি, এই কারণে এরা যেটা করবে, এরা দাম কমানো শুরু করবে। এরা বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি এআই ইউজ করতে আমাকে নিবা না, আমি আগে একটা ভিডিওর জন্য $50 নিতাম, আমারে $20 দিয়ে আমি তাও করব। তখন এর দাম কমাইতে হবে বাংলাদেশি, কারণ পাশের মার্কেটে দাম কমাইছে, সে বলবে আমি এখন $10 দিব। তখন এ বলবে এর তো মানুষের কোনো অভাব নেই, বলবে আমি $5 দিব। ইভেন্টুয়ালি যায় ওই কোম্পানিটা যে ক্লায়েন্ট, সে চিন্তা করবে যে আমি কি খুব কম খরচে ইন্ডিয়ান কাউকে দিয়ে করাবো, ফিলিপিনের কাউকে দিয়ে করাবো, নাকি আমি এআই দিয়ে নিজেই করব। এইটা হয়ে যাবে তার ডিসিশনের 2টা অপশন। তার অপশনের মধ্যে এটা থাকবেই না যে আমি বাংলাদেশের কাউকে দিয়ে করাবো। না, ট্রু। হোয়াট ইউ থিঙ্ক ভাই? আপনিও ডিজিটাল মার্কেটার, আমিও ডিজিটাল মার্কেটার অনেকে করতেছে। ডিজিটাল মার্কেটিংকে কি এআই রিপ্লেস করতে পারবে? পারতে পারে, ট্যাকটিক্যাল জিনিসপত্র পারার চান্সই বেশি আমার মনে হয়। যেমন ধরো অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আসার পরে টার্গেটিং অনেক করা সহজ হয়ে গেছে। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আসার পরে গুগল অ্যাড অনেক সহজ হয়ে গেছে। একমাত্র যে জিনিসটা এখনও সহজ হচ্ছে না সেটা হলো গিয়ে ক্রিয়েটিভের পার্টটা, যে আমি কী ধরনের ভিডিও দেখাবো বা কী ধরনের ইমেজ দেখাবো, এই পার্টটা আই থিঙ্ক এখনও অনেক বেশি চিন্তা ভাবনার, প্লাস ওভারঅল স্ট্র্যাটেজি টাইপ জিনিসপত্র অনেক চিন্তা ভাবনার। অ্যাকচুয়াল ট্যাকটিক্যাল জিনিসপত্র আই থিঙ্ক যে কাউকে তুমি যদি এখানে বসাও 1 ঘন্টার মধ্যে তারে আমি মোটামুটি শিখায় ফেলাইতে পারবো যে ফেসবুক অ্যাড কীভাবে চালাইতে, এমন কোনো জটিল ব্যাপার না। না, এত জটিল। অনেক কোম্পানিরা মানে ভাবে কি ভাই যে আমি ফেসবুক অ্যাডই আমার জন্য সব কিছু, ফেসবুক অ্যাড ছাড়া আমার কিছুই চলবে না। হোয়াট ইউ থিঙ্ক ভাইয়া, ফেসবুক অ্যাডই কি তার জন্য সব কিছু? প্রত্যেকটা কোম্পানিরই নিজের কাস্টমার পাওয়ার বেস্ট উপায় জানা উচিত। বাংলাদেশের মার্কেটে এটাই এতদিন পর্যন্ত মনে হয়েছে যে ফেসবুক অ্যাড সম্ভবত সবচেয়ে বেশি প্রফিটেবল, কারণ বাংলাদেশের বেশিরভাগ কনজিউমার ফেসবুক ফার্স্ট মেন্টালিটি। সো এখন আস্তে আস্তে ইনস্টাগ্রাম জনপ্রিয় হচ্ছে একটা সেগমেন্ট অফ কাস্টমারের কাছে, বাট হ্যাঁ ফেসবুক অ্যাড আমার মনে হয় না খুব একটা খারাপ। আই থিঙ্ক গুগল
নেগলেক্টেড একটু। গুগল অ্যাড প্রবাবলি আরও বেশি কোম্পানির চালানো উচিত বা টেস্ট করে দেখা উচিত তাদের জন্য কাজ করে নাকি, বাট মনে হয় না খুব বেশি মানুষ করে। কেন জানি অনেকে ভাবে গুগল অ্যাড কঠিন, বাট গুগল অ্যাড অ্যাকচুয়ালি ফেসবুকের থেকে অনেক সহজ। কারণ একটা বড় সমস্যা যেটা ফেসবুকের, তোমার ইমেজ লাগে, ভিডিও লাগে, যেই সমস্যাটা গুগল অ্যাডে নাই। গুগল অ্যাড টেক্সট বেসড, যদি আমি মেইন সার্চ অ্যাডের কথা বলি তাহলে টেক্সট বেসড। সো আই থিঙ্ক আরও কিছু কোম্পানির ওই জিনিস এক্সপ্লোর করে দেখা উচিত। ফেসবুক অ্যাডে একবারেই যে সব কিছু মিলে ব্যাপারটা এমন না, যেটা আমি মনে করি। যে কারণ অ্যাডভান্টেজ আসার পরও, যেমন আমাদের এখানে পাশে বিগ শট হচ্ছে একটা বিগ সাইজ প্লাস সাইজ কাপড় চোপড় বানায়। আমি ওদের জন্য অ্যাড রান করছি। অ্যাড রান করার পরে আমি হচ্ছে গিয়ে প্রথমে স্লিম মানুষ দিয়ে করছি, মানে প্লাস সাইজ মানুষ দিয়ে করছি, ঠিক আছে। কেন করছি এটা খুবই সিম্পল ভাই, ওরা প্লাস সাইজ কাপড় পরে, প্লাস সাইজ মানুষকে তো করবো। যারা হচ্ছে জিম করে না তাদেরকে টার্গেট করছি, যারা পিজা বার্গারে আগ্রহী তাদেরকে টার্গেট করছি। এইসব টার্গেট করার পরে অ্যাড রান করছি, কোনো ভালো রেজাল্ট আসে নাই। কেন আসে না? আসছে অনেক মেসেজ, বাট ভালো রেজাল্ট আসে নাই। এরপরে কী করছি, পুরাই চেঞ্জ করে ফেলছি। যারা স্লিম, যারা জিম করে, যারা বার্গার পিজা খাইতে এখন অপছন্দ করে, এইটা সব ধরনের মানুষদেরকে আমি এখন ইন্টারেস্টে ফালাচ্ছি। ব্যাপারটা যেটা হচ্ছে ভাই, এগুলো ভালো করতেছে। কেন ভালো করতেছে ভাই? আমার যেটা মনে হয় পার্সোনালি, এটা মাই ওপিনিয়ন, যে ফারহান ভাই বিড়াল পছন্দ করে, আমি বিড়াল পছন্দ করি না। ফারহান ভাই একটা পোস্ট করছে, আমি এটাতে লাইক দিয়েছি, কারণ ফারহান ভাইকে আমি পছন্দ করে লাইক না দিয়েও পাইনি। ফারহান ভাই অ্যাকসেপ্ট করতেছে, স্বামী আমাকে এখানে লাইক দিবে কি দিবে না। বাট ফেসবুক ধরে নিয়েছে যে ও বিড়াল পছন্দ করে, যে ক্যাটফুডের তারপরে একটা ধরেন একটা জিনিস বেচতেছে, ওর ইন্টারেস্টে আমিও ঢুকে গেছি, বাট আমি কিন্তু পছন্দ করি না। সো এই জিনিসটা কিন্তু মানে একটা মানুষ যেভাবে চিন্তা করতে পারে, এটা এআই এভাবে করতে পারে না। আর আই থিঙ্ক হয়তো কোনো এক সময় হবে যখন হয়তো এটাও রিপ্লেস হয়ে যাবে, বাট এর আগ পর্যন্ত আমার মনে হয় না এটা হবে। তো আপনার কি মনে হয় ডিজিটাল মার্কেটিং কত বছর পর্যন্ত রেলিভেন্ট থাকবে? মানুষজন যারা দেখতেছে শিখে এরা কত বছর পর্যন্ত খাইতে পারবে ভাত টাত? বলা কঠিন। ইন্টারনেটের যুগে কোন জিনিস কতদূর পর্যন্ত রেলেভেন্ট থাকে, কোনো না কোনো ফর্মে আই থিঙ্ক কাস্টমারের কাছে পৌঁছানোর আর্টটা অনেক দিন পর্যন্তই রেলেভেন্ট থাকা উচিত। এখন সেইটা ইন্ডিভিজুয়াল ভেহিক্যাল, ধরো ফেসবুক অ্যাড শিখা কতদিন পর্যন্ত লজিক্যাল, বা গুগল অ্যাড শিখা কতদিন পর্যন্ত লজিক্যাল, এই অ্যান্সারটা দেওয়া একটু কঠিন। ওভারঅল কাস্টমারের কাছে পৌঁছানোর আর্টটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে করাটা লজিক্যাল, আমার মনে হয় ভালোই থাকবে, সমস্যা হবে বলে মনে হয় না। তুমি ভাইয়া মাল্টিপল বিজনেস রান করো, এটা কীভাবে হ্যান্ডেল করো সুপার অ্যাক্টিভ না থেকেও? এবং ওই যে সুপার অ্যাক্টিভ না থেকেও এটাতে একটা অ্যাডভান্টেজ আছে প্রথমেই, যে ওই সুপার অ্যাক্টিভ না থেকেও আমি হচ্ছে কি অন্যান্য জায়গায় আমার সময় বেশি ইনভেস্ট করতে পারতেছি, যেটার কারণে আমি আরও বেশি মানে যেটাকে বলে মেক মানি করতে পারতেছি আমি। সেই জিনিসটা কীভাবে পসিবল? একটা মানুষ সার্ভিস বিজনেস করতেছে ভাই, ও মনে করেন আমি সার্ভিস বিজনেস করতেছি, স্টার্ট করছি, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, আমার এজেন্সিতে অনেক কিছু সার্ভিস দিচ্ছি। এত কিছু করার পরও আমি মানে এই যে ক্লায়েন্টের সাথে বসো, সেলস কলে বসে হ্যান্ড করো ত্যান করো, এরপরেও ভাই কেমনে সময়? শুরুর দিকে আমারও সময় ছিল না, এখন তো অনেক দিন হয়ে গেছে। সো 8-9 বছর হয়ে গেছে আমি 8 বছর হয়ে গেছে আমি এজেন্সি চালাচ্ছি। সব কিছু অনেক স্ট্রাকচার, সব কিছু অনেক গোছানো। আমাদের বাংলাদেশ টিমের তো অনেকেই তুমি চিনো, আয়ারল্যান্ডের টিমও বেশ বড়। সো এখন আর অত সমস্যা হয় না আগে যত হইতো, এবং এই কারণে আমি এখন ইনভেস্ট করতে পারি অন্যান্য বিজনেসে। 5 বছর আগে হলে আমি কখনোই আরেকটা র্যান্ডম বিজনেস ইনভেস্ট করার সময় পাইতাম না। বাট ইনভেস্টমেন্ট আসলে অত সময় নেয়ও না, একদমই নেয় না তা না, বাট খুব কম নেয় ইনভেস্টমেন্ট ওরকম টাইম। সো যত কঠিন মনে হয় বাইরের থেকে, তত কঠিন আসলে না, যদি এনাফ মানুষজন থাকে সব কিছু ম্যানেজ করার জন্য। ভাইয়া ডু ইউ রিয়েলি থিঙ্ক যে মানে আমরা তো সময় মারা যাব? আমরা মানে বেশি দিনের জন্য নাই এই দুনিয়ায়, আমরা স্বল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তো আমরা কত প্ল্যান করি, কত কিছু, যে এই করব সেই করব, আমি ফারহান ভাই থেকে ইন্সপায়ার, আমি এই করি সেই করি, $1 মিলিয়ন জিনিসপত্র সব কিছু। অনেকে দেখতেছে যারা এরা ইন্সপায়ার ভাই, এরা ফারহান ভাইকে দেখতেছে, ফারহান ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনতেছে, এরা ফারহান ভাইয়ের মতো হইতে চায়, ঠিক আছে, বা অনেকে ফলো করে এরকম। বাট মরে যাওয়ার পরে যে কি হবে ভাই, সেটার প্ল্যানটা কি ভাই? এই ইনিশিয়েটিভটা কি, যে ফারহান ভাই হোক বা আমি হই, যে কবরে যাব, এরপরে ভাই কি হবে? এরপরে কি আল্লাহ বলবে যে তুমি ফ্রিল্যান্সিং করছো, আইসো এবার তুমি তোমার সাথে কথা বলি? হোয়াট ইউ থিঙ্ক ভাইয়া, তুমি কি ইনিশিয়েটিভ নিচ্ছ এটার জন্য? যে মনে হয় এমন কখনো যে ওকে আমার এখন এনাফ মানি আছে, আমার টাকা আছে, গাড়ি আছে, সব আছে, সব যোগাযোগ বন্ধ করে আমি একটা ফার্ম হাউসে যাবো, যেখানে যেয়ে আমি পুরাই এখন ইসলামের প্রতি হয়ে যাবো, কারণ মরার পর আমার কী হবে এটা আমিও জানি না। এমন মনে হয় না, স্টেপ বাই স্টেপ ডিসিশন। সো জিনিসটা এরকম না যে আগে টাকা হবে তারপরে যায় আমি নামাজ পড়বো, এরকম না ব্যাপারটা। দুইটা প্যারালাল, সো দুইটাই পাশাপাশি চলে। তোমার অনেক টাকা আছে নাকি, বা তুমি ক্যারিয়ারের কোন জায়গায় আসো,
তার সাথে রিলেটেড না। তোমাকে ভাই এরকম কখনো মনে হয়েছে যে আমি কাজটা যা করতেছি এরকম কখনো ফিল হয়েছে যে আয় হায় আমি যখন মারা যাব তখন কি হবে আমার? না, আমার এরকম কখনো ফিল হয় না। আমি যখন মারা যাবো তখন তো কিছু থাকবে না। So, আমি যেহেতু নিয়ে যেতে পারবো না, so এইসব নিয়ে পরিকল্পনা করে তো আসলে লাভ নেই। না, যে নিয়ে যাওয়ার ব্যাপারটা না, যে যাওয়ার পরে আমার কি হবে, যে আল্লাহ আমাকে কিভাবে কি ধরবে। আচ্ছা, হ্যাঁ, বাট ওর সাথে আমি ক্যারিয়ার মিলাই নেই কখনো, যে আল্লাহর কাছে যায় কী জবাব দেবো। আমার ওটার সাথে আমার কখনো ক্যারিয়ারের অ্যাঙ্গেল মিলানোর চেষ্টা করিনি আমি, যে হ্যাঁ এই কারণে ডিজিটাল মার্কেটিংয়ের এই করি বা এই করবো না কারণেই, ওভাবে আমি কখনো মিলাই নেই। দুইটাই প্যারালালি চলার চেষ্টা করছি, যে এই ধর্মকর্ম এইভাবে চলবে এরকমভাবে, আর এটা এরকম। এখানে কত টাকা কামাইলাম বা কামাইলাম না, বা কী করলাম বা কী করলাম না, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হোক বা না হোক, এটা হবে। বেসিক্যালি দুইটার মধ্যে কোনো রিলেশন নেই। না, আমি এটা কেন জিজ্ঞেস করতেছি, কারণ সবাই খালিদ ফারহান এই নামটাকে চিনে হচ্ছে গিয়ে যে টাকা নিয়ে কথা বলে, যে এটা নিয়ে কথা বলে, সেটা নিয়ে কথা বলে, অনেক মানুষ ইন্সপায়ার। সো আজকে যদি কেউ শুনে যে না ফারহান ভাই এই ইনিশিয়েটিভ নিচ্ছে, ফারহান ভাই এগুলো করে, দেন তারাও ইন্সপায়ার হবে যে না খালিদ ফারহানও তো এরকম ইন্সপায়ার নেই। আরে আল্লাহ, আমি কি করতেছি, মারা যাওয়ার পর আমার কি হবে? সব কিছুর জ্ঞান সবার কাছ থেকে নেওয়া তো স্মার্ট না। সো আমি এখন মানুষকে বললাম যে না ভাই আপনি সিগারেট খান না বা নামাজ পড়েন, আমার মনে হয় না যে এইগুলার এই সব জ্ঞান মানুষ আমার কাছ থেকে, এমনিতে আমি মোরালিটির জ্ঞান কম দিই, যে আপনার জীবনে এটা করা উচিত বা এটা করবেন না বা বাপ মার কথা শুনবেন, ওই ধরনের কথা সাধারণত আমি বলি না। আমি চেষ্টা করি সবাইকে ট্যাকটিক্যাল অ্যাডভাইস দিতে, যে এই 5টা বিজনেস আপনি শুরু করতে পারেন, বা এই জিনিস শিখেন, এই জিনিস শিখেন না, অথবা বিভিন্ন ধরনের গল্প বলতে, যে এই সময় এই হয়েছিল, এই ওয়ার্ল্ড ওয়ার এই হয়েছিল, এই টাইপ। এই দুটার বাইরে যায় যে ভালো মানুষ হন, এই করবেন না, মিথ্যা কথা বলবেন না, ওই টাইপ কথাবার্তা জ্ঞান আমি কখনো কাউরে দিই না। না ইউ আর রাইট, বাট মাই পয়েন্ট ছিল যে এই জায়গায় যে না ফারহান ভাই এই ইনিশিয়েটিভ নিচ্ছে, যে বা দেশের জন্য অনেক গরিব মানুষ আছে যাদের জন্য এই জিনিসগুলো করতেছে, তো ফারহান ভাই অনেক মানুষকে হেল্প করতেছেন। এগুলো জানানোর বিষয় না, You are right. জানবে না 100%, কারণ এই জিনিস জানাইলে মানুষ বলবে যে ওই যে রাজনীতিদের মতো আইসা বলতেছে আমি এটা করছি সেটা করছি। আমার সাথে ভবিষ্যতে আমার একটা কথা বলেন তো, যে কোন বিজনেস আপনি করতে আগ্রহী, ইন্টারেস্টেড? আমি চাই তুমি কোনো এক সময় যদি কোনো একটা প্রোডাক্ট বিজনেস লঞ্চ করো তাহলে আমি ইনভেস্ট করতে পারবো, বাট আমার মাথায় এমন কোনো বিজনেস নাই যেটা একটা অডিয়েন্স বড় হওয়ার সুবিধা হইল মোটামুটি যা ইচ্ছা তাই লঞ্চ করা যায়, বিগ এনাফ অডিয়েন্স, বড় অডিয়েন্স হইলে। সো দেখা যাক, হোপফুলি তোমার এই কন্টেন্ট জার্নি কীরকম চলে। যদি ভালো চলে তাহলে হয়তো একটা মনে হচ্ছে বোঝা যাবে না, 100 ভিডিও পরে বুঝতে পারবো কীরকম হচ্ছে। এইটা কে জানি বলছিল একবার, যে ও হ্যাঁ আপনি বলছিলেন যে একটা ভিডিওর মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা বড় ভিডিও ছিল, ওটার মধ্যে যে যতক্ষণ পর্যন্ত আপনি 100 ভিডিও দিচ্ছেন না ততক্ষণ এটা মানে বলা মুশকিল। 1, 2, 5, 10টা ভিডিও দেখে কিছু বলাটা ঠিক না, বাট একসময় যখন অনেক মানুষ তোমার কথা শুনবে তখন তোমার জন্য যে কোনো কিছু লঞ্চ করা অনেক সহজ হয়ে যাবে। এআই এর মধ্যে কোন কোন বিজনেসগুলো মনে হয় যে এগুলো স্টার্ট করলে এখন ভালো হবে? অনেক অপশন চারিদিকে। আমি যদি কারো কোডিংয়ে আগ্রহ থাকে, বা যদি কারো মনে হয় যে সে এবং আরেকজন কোডিং এক্সপার্ট দুইজন মিলে কিছু করতে চায়, তাহলে আমি বলবো ভাইব কোডিং টুলগুলা এক্সপ্লোর করে বর্তমান এসএমইরা যে সফটওয়্যারগুলো ইউজ করতেছে, যেমন ধরো তুমি যদি লাভাবল ইউজ করো, বোল্ট ইউজ করো, তারপরে উইন্ডসার্ফ, ক্লড প্রো, এই টাইপ জিনিসপত্র যদি তুমি ইউজ করো, অথবা ইভেন জেমিনাই প্রোতেও অনেক সুন্দর কোড লেখা যায় এখন। বাংলাদেশে অনেক এবং ইন্ডিয়ায়ও অনেক এসএমই আছে যারা খুব কাস্টমাইজড সফটওয়্যার ইউজ করে, যেগুলোর জন্য তারা প্রত্যেক মাসে 5,000, 10,000, 15,000 টাকা করে দেয়। যেমন ধরো আমরা রেস্টুরেন্টে একটা সফটওয়্যার ইউজ করি অর্ডার টেবিল ম্যানেজমেন্টের জন্য, মেবি আমরা 5,000 দিই মাসে, বা 5-6,000 দিই, এরকম বিভিন্ন ইয়েরা। ম্যাড কফিতে অনেক দিন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট ট্র্যাকার ইউজ করা হইতো, যে কে দরজা দিয়ে ঢুকতেছে কে বাইরে হইতেছে এটা বোঝার জন্য। এই টাইপ সব সফটওয়্যার আই থিঙ্ক ভাইব কোড করে খুব সহজে বানায় ফেলা সম্ভব। সো আমি হয়তো এগুলার অনেকগুলা বানায় সেম অডিয়েন্সের, সেম কাস্টমার বেস, মানে সেম B2B কোম্পানিগুলোর কাছে আর অনেক কম খরচে দেওয়ার চেষ্টা করতাম। আই থিঙ্ক খুব সহজ একটা ব্যবসা। এবং যা যদি আমি বলি যে আপনি এখনকারটার জন্য 5,000 টাকা দেন, আমারটা নেন 2,000 টাকা, এবং সেম জিনিস করতে পারে, প্লাস আপনি যা চান সেভাবে আমি এটা কাস্টমাইজ করে দিব, আই থিঙ্ক বেচা খুব সহজ হবে।
হাউ টু বিল্ড এ স্ট্রং ব্র্যান্ড ভাইয়া? ধরেন 10-50,000 টাকা একজন একটা ব্যবসা শুরু করছে, কীভাবে? আই থিঙ্ক বিলবোর্ড দেওয়া খুব ভালো আইডিয়া। না সত্যি আমার মনে হয় যে বিলবোর্ড দিলে যে ধরনের স্ট্রং ব্র্যান্ড রেকগনিশন, বা ধরো যে ক্রিকেট টিম স্পন্সর করা, এই টাইপ যেসব জিনিসে খুব বেশি ট্র্যাকেবল না এবং খুব বেশি লাভ হয় না, ওই সব জিনিস আই থিঙ্ক ব্র্যান্ড বিল্ড করতে বেশ হেল্প করে। সো তুমি যদি ওয়ার্ল্ড কাপের মাঝখানে টানা তোমার অ্যাড দেখাও, বা তুমি যদি ক্রিকেট টিমের এই জায়গায় তোমার লোগো বসাইতে পারো, বা তুমি যদি ওর বিলবোর্ড দিতে দিতে মানে 10-15,000 টাকা শেষ হয়ে যাবে। ও 10-15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবে কেমনি? এই টাইপ জিনিসপত্র করলে ব্র্যান্ড পারে। যেসব জিনিস মেজারেবল না বাট ফ্লেক্স টাইপ, যে হ্যাঁ বিশাল বড় একটা বিলবোর্ড বসাইছি, বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত আমার ব্যানার টানানো, ওই টাইপ জিনিসপত্র ব্র্যান্ড খুব এলিভেটেড হয়। সেকেন্ড হইল গিয়ে অ্যাসোসিয়েশন। সো আপনার ব্র্যান্ডের সাথে যায় এরকম কোনো মানুষ আছে নাকি যার সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন এবং যার অলরেডি মার্কেটে এনাফ রেসপেক্ট বা অথরিটি আছে যেটার কিছুটা আপনার ব্র্যান্ড ধার নিতে পারবে, তার কারণে ওই টাইপ জিনিসপত্র করলে হয়তো লাভ হয়। অ্যাড দিয়ে ব্র্যান্ড দাঁড় করানো একটু কঠিন। সো অ্যাড দিয়ে আপনি খুব বড় ব্র্যান্ড দাঁড় করতে পারবেন এই চান্স কম। অনেকে যেটা করে, অনেকে বিভিন্ন ধরনের সাইড প্রজেক্ট বা সাইড শো বানায়। যেমন ধরো তুমি যদি আরং হও এবং তোমার যদি মনে হয় যে আমার ব্র্যান্ড বাড়াইতে হবে, একটা ইন্টারেস্টিং আইডিয়া হইতে পারে যে আমি একটা ফ্যাশন শো করব অনলাইনে, বা আমি একটা বিউটি কন্টেস্ট করব, টিভিতে দেখাবো। ওই টাইপ জিনিসপত্র অনেকে করে যে ব্র্যান্ড বাড়ে। আমরা যখন ফাউন্ডার জেন করতেছি, যেটা মিনি শার্ক ট্যাঙ্ক বলে অনেকে, ব্র্যান্ড বাড়তেছে কারণ মানুষ দেখতেছে যে নট লাইক নর্মাল ভিডিও, অন্যরকম একটা ভিডিও বাট স্টিল বিজনেস স্পেসে। হ্যাঁ, আপনি খুঁজে বের করেন আপনার সাথে কি ক্রিয়েটিভ অ্যাঙ্গেল যায়, বাট ওইটা অ্যাড হইতে পারবে না। অ্যাড হইলে অ্যাড দিয়ে ব্র্যান্ড বাড়ে না সাধারণত। অনলাইন অফলাইন দুই জায়গায় ব্র্যান্ড বানানো পসিবল আমার মনে হয়। যেমন ধরেন যে গতকালকে আমি হচ্ছে গিয়ে মার্কেটে গেলাম আম্মুকে নিয়ে, তো একটা প্রোডাক্ট কিনলাম। প্রোডাক্টটা কেনার পরে তো আম্মু হচ্ছে কি মাথার চুল থাকে না, চুলে যে ব্যান্ড থাকে, তো ওগুলো ধরেন 10-15 টাকা একটা। সো ওইটা হাত দিয়ে বলতেছে যে আচ্ছা এটাও দিয়ে দেন আমাকে এটার সাথে। তো সে লোক বলতেছে এটা আপনাকে এমনি দিয়ে দিলাম, ঢুকে ফেলছে। সো এটা ভাই কি জানেন, এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। আপনি ইনস্ট্যান্ট তাকে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিলেন। সে একটা প্রোডাক্ট নিছে, প্রোডাক্টটা যখন নিছে তো দাম কিন্তু কমাচ্ছেন না আপনি, আমি 1000 বললেও দাম কমাচ্ছে না, এবং সাথে সাথে যখন এটা আম্মু ধরছে তখন বলতেছে এটা আপনাকে এমনি দিয়ে দিলাম। নেক্সট টাইমে আমি যখন কিছু লাগবে ওর কাছে যাবো, ওর দোকানের নাম মনে থাকবে না, আমি ওই দোকানে যাবোই যেমনিই হোক। সো এটা আমার মনে হয় অফলাইন এভাবে ব্র্যান্ড বিল্ড করা যায় যে এটা একটা ভ্যালু, এটা ছোট্ট একটা জিনিস, 10-15 টাকা খরচ হবে, একটা ভ্যালু। আবার অন্যরা কী করে জানেন, এরকম করে যে আমি কিন্তু আপনাকে 10-15 টাকার একটা, এটা কিন্তু 10-15 টাকা এত টাকার একটা জিনিস আপনাকে দিয়ে দিলাম, এইভাবে কেউ ব্র্যান্ড হয় না আমার মনে হয়। ব্র্যান্ড খুবই লং টার্ম গেম, আস্তে 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 ব্র্যান্ড হয়। চলেন আমরা ভিডিও শেষ করি। শেষ কিছু বলার আছে? আমার এই চ্যানেল সম্পর্কে কিছু একটু বলেন না ভাই। সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার। আর কি তুমি কি চাও আমি কিছু বলি? আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার তেমন কিছু বলার নেই। আমি ইভেন সাবস্ক্রাইব করতে বলাটা আমার মনে হয় একটু বেশি বলা উচিত না, মানুষজনকে সাবস্ক্রাইব করতে বলা। বেশিরভাগ মানুষ যারা বুঝে বা যারা আগ্রহী তারা আই থিঙ্ক এমনি করে। হ্যাঁ, আমরা নেক্সট আরেকটা পডকাস্ট করবো ভাইয়ের সাথে ডিসেম্বরে। ভাই কি বলেন ভাই? ইনশাল্লাহ। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা এই পডকাস্টটা সবচেয়ে বেশি শেয়ার করবেন তাদের সবাইকে প্যাসিভ জার্নালের 50% কুপন দিয়ে দিব। কি বলো? না, এরকম কিছু হবে না। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। জি।